দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? এইটা, ঠিক আছে। আচ্ছা, বাবা সব আসতেই থাকছে। ঠিক আছে, আচ্ছা দেখো, আচ্ছা আজকে ক্লাসটা কিন্তু একটু মানে ফার্স্ট থেকেই শুরু হবে, কিন্তু এই এই যে সিরিজ অফ ক্লাস কয়েকটা নেওয়া হবে, ধরো 5টা 6টা ক্লাস নেওয়া হবে, এই 5টা 6টা ক্লাস কিন্তু এখানে অন্য রকমের ক্লাস। সেটা যারা বিএসসি স্টুডেন্ট তাদের জন্য যেটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা অফলাইনে কেমিক্যাল কাইনেটিক্সটা পড়েছিলাম, যেটা তোমাদের সিলেবাসে যে পার্টটা আছে সে পার্টটা আমরা ভালো করে পড়েছিলাম। এবার আমরা বলেছিলাম যে অনলাইনে যেটা আমরা পড়েছি সেটাকে সামারাইজ করে দিয়ে আমরা মূলত হচ্ছে প্রবলেমস বা কোশ্চেন অ্যান্সার প্যাটার্নে জিনিসটাকে পড়ার চেষ্টা করব। এইটা মানে সেই জন্য তোমাদের জন্য এটা কিন্তু একটা রিভিশন, মানে যারা অফলাইন ক্লাস করেছো তাদের জন্য কিন্তু এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রিভিশন হচ্ছে। আর রিভিশন হলে অবভিয়াসলি প্রথমবার যখন পড়ানো হয়েছে তখন যতটা সময় নিয়ে, যতটা ধীরে ধীরে, যতটা ধরে ধরে পড়ানো হয়েছে, এখন সেটা সার্টেনলি একটু কুইকলি হবে। এটা 1 নম্বর। আর যারা আরেকটু বড়, যারা আগে কেমিক্যাল কাইনেটিক্স অলরেডি পড়েছিলে আর কি, মানে এমএসসি স্টুডেন্টরা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা তো অলরেডি বিএসসিতে পড়েছো জিনিসগুলো, সেই জন্য ওভারঅল সাবজেক্টের সম্বন্ধে তোমার একটা ধারণা অলরেডি হয়ে আছে। আর আমরা যেটা করব সেটা হচ্ছে যে যে জিনিসগুলোকে মানে বেসিক ব্যাপারগুলো নেট বা এই রিলেটেড যারা, ও বাবা ছেলেরা আসতেই থাকছে, এতটা পরে ক্লাসটাকে দিলাম ও আসতে থাকছে সব। হ্যাঁ, মানে যেটা যারা নেট পড়বে বা এমএসসি পড়বে তাদের কি হচ্ছে, এমএসসিতে ধরো কেমিক্যাল কাইনেটিক্সটা একটা সার্টেন জায়গার পর থেকে স্টার্ট হয়। হ্যাঁ, তাহলে তার যে শুরুর যে কেমিক্যাল কাইনেটিক্সটা সেইটা বিএসসিতে কেমন কি পড়েছো সে সম্বন্ধে তো আমার ভালো ধারণা নেই। সেক্ষেত্রে আমরা যেটা করব যে পুরোটাই আমরা প্রথম থেকে একটুখানি সামারাইজ করে দিয়ে তারপর তোমাদের এমএসসি সিলেবাসে যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে শুরু করা হবে। বা নেট গেট এর জন্য যারা প্রেসক্রাইবড আর কি, তারা তো ধরে পড়ার বদলে খুব কুইকলি তোমাকে মূল জায়গাটায় চলে যেতে হবে আর কি। এখানে আমরা কেমিক্যাল কাইনেটিক্সটা শুরু করছি, কিন্তু প্রথম থেকেই দেখবে খুব কুইকলি ব্যাপারটাকে করা হবে আর কি। আচ্ছা এইটা আমরা যেটা করছি যে আহ, এই যে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এরকমভাবে নাম দেওয়া হবে। আজকে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 নিয়ে আমাদের ডিসকাশন হবে। আচ্ছা এই চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2টা হচ্ছে মূলত হচ্ছে আমাদের লেখা বই যেটা তার চ্যাপ্টার। আমাদের লেখা বইয়ের চ্যাপ্টার মানে হচ্ছে আমরা যে এই ফিজিক্যাল কেমিস্ট্রি কনসেপ্টস অ্যান্ড মডেলস, তার যে ভলিউম 2 যেটা, সে ভলিউম 2টা হচ্ছে পুরোটাই কেমিক্যাল কাইনেটিক্স এবং ক্যাটালিসিসের উপরে। তো তোমরা যারা ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি এনইপি সিলেবাসে পড়ছো, তারা তোমাদের জন্য তো একদম স্পেসিফিক তোমার সেমিস্টার 1 এর জন্যে মডিউল 1 তার বই লেখা হয়েছে, তোমরা সেই বইটা কিনেছো। কিন্তু আদারওয়াইজ যারা, তাদের বেটার হচ্ছে আমাদের যে কোর বই যেটা, যেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি কনসেপ্টস অ্যান্ড মডেলস তার ভলিউম 2 যেটা, সেই বইটাকে একটুখানি জোগাড় করে নেবে। সেখান থেকে আমরা কতকগুলো প্রবলেম করতে পারবো, কিন্তু সব প্রবলেম তো আর করতে পারা যাবে না। সেই প্রবলেমগুলো ওই বই থেকে তোমাদেরকে করে দিতে হবে, বা যখন কোনো এক্সারসাইজ দেওয়া হবে তখন ওই বইয়ের হেল্প নিয়ে তুমি করতে পারবে। তার মানে আমাদের যে রেফারেন্স বই যেটা, সেটা একটুখানি বলে নিই। মানে যে চ্যাপ্টারটা যখন নাম বলছি, চ্যাপ্টারটা নাম বলছি মানে তো নিশ্চয়ই তো কোনো একটা বইয়ের চ্যাপ্টারের কথা বলা হচ্ছে। এখানে কিন্তু যে বইটা সেটা হচ্ছে তোমার আমার রেফারেন্স বুক যেটা, সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি কনসেপ্ট অ্যান্ড মডেলস ভলিউম 2। এর মধ্যে তোমার আছে হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স অ্যান্ড ক্যাটালিসিস। মানে নতুন এডিশন যদি তুমি দেখো সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স
অ্যান্ড ক্যাটালিসিসটা আছে এখানে, কেমিক্যাল কাইনেটিক্স অ্যান্ড ক্যাটালিসিস। এইটা ফিজিক্যাল কেমিস্ট্রি কনসেপ্ট মডেল ভলিউম 2 কেমিক্যাল কাইনেটিক্স ক্যাটালিসিস। আর এটা আমাদের লেখা বাই এস অ্যান্ড পিজি এইটা, আর পাবলিশার্স হচ্ছে তোমার টেকনোবল। এই বইটাকে ফলো করে আমরা এই চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 ইত্যাদি নোমেনক্লেচারগুলোকে করছি আর কি। আচ্ছা, এবারে আমাদের সময় বাঁচানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই কিছুটা পাওয়ার পয়েন্ট ব্যবহার করে বলবো, লাইন বাই লাইনই বলবো, কিন্তু পাওয়ার পয়েন্ট ব্যবহার করে বলবো, তাতে আমাদের একটু কম সময়ে অনেকটা পোর্শন হচ্ছে কভার করা যাবে আর কি। আমরা মোটামুটি ধরো 1 ঘন্টা অ্যারাউন্ড ক্লাস নেব। অনলাইন ক্লাস যদি মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ক্লাস নিলে 1 ঘন্টার বেশি একটুখানি কনসেন্ট্রেট করা অসুবিধা হয়। তাহলে আমরা অ্যারাউন্ড ধরো 1 ঘন্টা সময়ের মধ্যে যতখানি বলতে পারা যায় ততখানি বলবো। আজকে যেহেতু পুরোটাকে কমপ্লিট করতে হবে তার কোনো দায় নেই, তাহলে অ্যারাউন্ড সব তোমাদের কলেজ টলেজ থাকবে, আর 1 ঘন্টা সময়ের মধ্যে যতখানি কভার করা যায় আমরা সেইটা সেখানে বলার চেষ্টা করছি। আচ্ছা দেখো, কারো যদি কিছু ডাউটস থাকে বা কোনো ক্ল্যারিটি থাকে বা এই পার্টটা আরেকবার বলুন এরকম যদি মনে হয়, তাহলে কোনো ব্যাপার না, তোমরা যে কোনো সময় আমাকে আটকে সেখান থেকে প্রশ্ন করবে, আমি মানে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি, যদি জানি। আচ্ছা, তাহলে চ্যাপ্টার 1-এ প্রথমে সাবজেক্টটাকে সামারাইজ করে দেওয়া যাক, তারপর আমরা প্রবলেমে ঢুকবো। আচ্ছা, ইন্ট্রোডাকশনে দেখবে যে কথাটা মূলত বলা হয় সেটা হচ্ছে যে কেমিক্যাল কাইনেটিক্স ডিলস উইথ দ্য রেট অ্যান্ড মেকানিজম অফ এ কেমিক্যাল প্রসেস। এই দেখো না, এই অসময়ে ছেলেরা এমন জয়েন করতে চায় না, কি হলো? কেমিক্যাল কাইনেটিক্স ডিলস উইথ দ্য রেট অ্যান্ড মেকানিজম অফ এ কেমিক্যাল প্রসেস। আচ্ছা, 2 ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ এ কেমিক্যাল রিয়াকশন। যখন তুমি একটা কেমিক্যাল রিয়াকশন নিয়ে কথাবার্তা বলবে তখন তার 2টো ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে হাউ মাচ এক্সচেঞ্জ দ্য রিয়াক্ট্যান্ট হ্যাজ বিন ট্রান্সফর্ম ইনটু প্রোডাক্ট, দ্যাট ইজ দ্য ইল্ড অফ দ্য রিয়াকশন। যে কতখানি এক্সটেন্টে রিয়াক্ট্যান্টটা প্রোডাক্টে ট্রান্সফর্ম হয়েছে, দ্যাট ইজ দ্য ইল্ড অফ দ্য রিয়াকশন। এই ইল্ড অফ দ্য রিয়াকশন সেটা কিন্তু আসে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থেকে, আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কিন্তু একদমই থার্মোডাইনামিক প্রপার্টি। ঠিক আছে, সেখানে এই যে ফার্স্ট পার্টটাকে এক্সপ্লেন করতে হবে থার্মোডাইনামিক্সের সাহায্য নিয়ে। থার্মোডাইনামিক্স এই প্রশ্নটার উত্তর দেয়। আর সেকেন্ডলি হচ্ছে হাউ ফাস্ট দ্য রিয়াক্ট্যান্ট হ্যাজ বিন ট্রান্সফর্ম ইনটু প্রোডাক্ট, দ্যাট ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন। এই রেট অফ দ্য রিয়াকশন এই পার্টটা হচ্ছে আমাদের কেমিক্যাল কাইনেটিক্সের বিষয়। ঠিক আছে, তাহলে আমরা মূলত এই সেকেন্ড পার্টটাকে নিয়ে আলোচনা করব, হাউ ফাস্ট দ্য রিয়াকশন হ্যাজ বিন ট্রান্সফর্ম ইনটু প্রোডাক্ট, দ্যাট ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন। আর এবারে একটা কেমিক্যাল রিয়াকশনকে তুমি ব্যালেন্স করে এইরকম ভাবে লেখো, এবং তার শর্ট হ্যান্ড নোটেশনটা হচ্ছে এরকম, দ্য ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন সেটা এরকম দেখতে, সামেশন ওভার আই নিউ আই এ আই ইকুয়াল টু 0। সামেশন ওভার আই নিউ আই এ আই ইকুয়াল টু 0, এটা একটা ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন। আর একটা কেমিক্যাল রিয়াকশনকে ব্যালেন্স করার দরকার পড়ে, তার কারণটা হচ্ছে যে তোমার ওই কনজারভেশন অফ মাস প্রিন্সিপাল আছে, অর্থাৎ কোন একটা রিয়াকশনের আগে যে সমস্ত অ্যাটমগুলো যা সংখ্যায় ছিল বা যে সমস্ত এলিমেন্টগুলো যে সংখ্যায় ছিল, আর রিয়াকশনের পরে সেই এলিমেন্টগুলো সেই সংখ্যাতেই থাকতে হবে আর কি। সেটাই হচ্ছে ব্যালেন্স করার মূল কথা, এবং সেখানে তোমার যে ভরের নিত্যতা সূত্র বা কনজারভেশন অফ মাস প্রিন্সিপালটাকে স্যাটিসফাই করতে হবে। এবার একটা রিয়াকশনকে তুমি শর্ট হ্যান্ড নোটেশনে এইরকম ভাবে লিখতে পারো, সামেশন ওভার আই নিউ আই এ আই ইকুয়াল টু 0, যেখানে এ আইটা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা অফ দ্য ith কেমিক্যাল স্পিসিস, নিউ আই হচ্ছে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ দ্য ith কেমিক্যাল স্পিসিস। আর বাই কনভেনশন এই স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো প্রোডাক্টের জন্য, হ্যালো, কি হলো? এটা বন্ধ হয়ে গেল কেন? হ্যালো, শোনা যাচ্ছে? বন্ধর মতো হয়ে গেল কেন? কালো হয়ে গেল কেন? আবার ঠিক গেল নাকি ফোন দিয়ে এটা ল্যাপটপ? যাকে যেটা হচ্ছিল যে লুজ কানেকশন বা কিছু হচ্ছে কি কোথাও? হ্যাঁ, সেটা বলছিলাম যে তোমার
একটা কনভেনশন আছে, সেটা হচ্ছে এই প্রোডাক্টের জন্য স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টকে পজিটিভ ধরতে হয়, আর রিয়াক্ট্যান্টের জন্য স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টকে তোমার নেগেটিভ ধরতে হয়। এইটা হচ্ছে একটা শর্ট হ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ এ কেমিক্যাল রিয়াকশন। আচ্ছা, এবারে আমি অ্যাডভান্সমেন্ট অফ এক্সটেন্ট অফ রিয়াকশনস বলে একটা জিনিস আমি ডিফাইন করব। ধরো কোন একটা পার্টিকুলার কেমিক্যাল স্পিসিস তুমি কনসিডার করলে, শুরুতে অর্থাৎ টি ইকুয়াল টু জিরোতে তার নাম্বার অফ মোলস হচ্ছে NI0, আর একটা সার্টেন টাইম টিতে তার নাম্বার অফ মোলস হচ্ছে NIT। তাহলে তুমি সেখান থেকে অ্যাডভান্সমেন্ট বা এক্সটেন্ট অফ রিয়াকশনস থেকে লিখতে পারবে যাই ইকুয়াল টু NIT মাইনাস NI0 বাই নিউ আই। মানে বেসিক্যালি হচ্ছে যে যে এইরকম ভাবে লেখা যায় যে ধরো কোন একটা সার্টেন টাইম টিতে আইএর ফিজিক্যাল নাম্বার অফ মোলস হচ্ছে শুরুতে যেটা নাম্বার অফ মোলস ছিল প্লাস নিউ আই ইন্টু জাই। এইটা যদি লিখতে পারো, তুমি খেয়াল করে দেখো এখান থেকে কতগুলো জিনিস। একটা হচ্ছে যে যদি তুমি প্রোডাক্টের রেসপেক্টে দেখো, প্রোডাক্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট পজিটিভ, তার মানে কি হচ্ছে শুরুতে যদি নাম্বার অফ মোলস NI0 থাকে, যত সময় যাবে তত নাম্বার অফ মোলস কিন্তু বাড়বে প্রোডাক্টের জন্য, কারণ নিউ আইটা হচ্ছে পজিটিভ বলে। আর রিয়াক্ট্যান্টের জন্য নিউ আই নেগেটিভ, মানে শুরু থেকে নাম্বার অফ মোলস ছিল, সময়ের সাথে সাথে কিন্তু নাম্বার অফ মোলস কমবে, NITটা NI0 এইখানে তখন মাইনাস হয়ে যাচ্ছে। আর এইখান থেকে তুমি জাইটাকে ডিফাইন করলে, দেখো জাইটা যখন ডিফাইন করছো, এই ডান দিকে যে কোয়ান্টিটিগুলো সবগুলোর মানে তোমার কাছে পরিষ্কার। NITটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ দ্য ith কেমিক্যাল স্পিসিস অ্যাট এ টাইম t, NI0টা হচ্ছে নাম্বার অফ মোলস অফ দ্য ith কেমিক্যাল স্পিসিস অ্যাট t ইকুয়াল টু 0, ডিনোমিনেটর হচ্ছে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ দ্য ith কেমিক্যাল স্পিসিস। তো এইটা হচ্ছে তোমার জাই, যেটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট অর এক্সটেন্ট অফ দ্য রিয়াকশন। আর জাইটা ডাজ নট ডিপেন্ড অন দ্য চয়েস অফ কেমিক্যাল স্পিসিস ইন এ পার্টিকুলার রিয়াকশন অ্যাট এ পার্টিকুলার টাইম। তাহলে কোনো একটা পার্টিকুলার টাইমে কোনো একটা পার্টিকুলার রিয়াকশনের জন্য জাইটা তুই কোন রিয়াক্ট্যান্টের রেসপেক্টে ডিফাইন করছো, এখানে তো আই বলেছি। তো ধরো হয়তো কোন একটা রিয়াকশন আছে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া, তুমি নাইট্রোজেনের রেসপেক্টেই করো, হাইড্রোজেনের রেসপেক্টেই করো, অ্যামোনিয়ার রেসপেক্টেই করো, প্রত্যেক ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে অ্যাডভান্সমেন্ট অর এক্সটেন্ট অফ রিয়াকশনসটা কিন্তু তোমার একই হবে। এবং এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো জাইগের ইউনিট কিন্তু তোমার মোল হবে, কারণ স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টে কোনো ইউনিট নেই। উপরে যে কোনো একটা পার্টিকুলার স্পিসিসের তো নাম্বার অফ মোলসটাই এখানে বলে দেওয়া আছে, তাহলে জাইগের ইউনিটটাও কিন্তু তোমার মোল হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন তুমি এইরকম ভাবে ডিফাইন করো, ভি হচ্ছে 1/v ডিজাই বাই ডিটি, সেটাকে লিখতে পারো 1/নিউ আই ডিসিআই বাই ডিটি। মানে যে কোনো রেট অফ দ্য রিয়াকশন, সেটা হচ্ছে পার ইউনিট ভলিউমে রেট অফ চেঞ্জ অফ অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন, এবং এটাকে কনসেন্ট্রেশন ইন টার্মসে লিখলে 1/নিউ আই ডিসিআই বাই ডিটি হয়। এখানে এই যে 1/নিউ আইটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে, যখন তুমি রেট ল লিখবে তখন কিন্তু নিউ আইটা সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আর এবারে চলে এসে ডিফারেন্সিয়াল রেট ল। আচ্ছা, ডিফারেন্সিয়াল রেট ল দেখো, তুমি এখানে ভেলোসিটি অফ দ্য রিয়াকশনসটাকে 1/ভি ডিআই বাই ডিটি বা 1/নিউ আই ডিসিআই বাই ডিটি ফর্মে লিখেছো। আবার দেখা যায় যে কোনো একটা রিয়াকশনের রেট অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে, অর্থাৎ টেম্পারেচারের উপর নির্ভর করে, প্রেসারের উপর নির্ভর করে, ক্যাটালিস্টের উপরে নির্ভর করে, আরও সমস্ত এক্সটার্নাল কন্ডিশনের উপর নির্ভর করে, তার সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে যে সমস্ত রিয়াক্টান্টগুলো আছে তাদের কনসেন্ট্রেশনের উপরেও নির্ভর করে। এবারে বাকি কন্ডিশনগুলোকে যদি তুমি কনস্ট্যান্ট রেখে দাও, তাহলে ভরকিয়াস সূত্র বা ল অফ মাস অ্যাকশন বলে রেট অফ দ্য রিয়াকশন হচ্ছে যে কনসেন্ট্রেশন যে আছে, যে রিয়াক্টান্টগুলোর ওই মুহূর্তে যে কনসেন্ট্রেশন তার সার্টেন পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল। সেখানে তুমি রেট অফ দ্য রিয়াকশন থেকে লিখতে পারো কে ইন্টু C1 টু দি পাওয়ার N1, C2 টু দি পাওয়ার N2, Cj টু দি পাওয়ার Nj ডট 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 ডট। মানে বেসিক্যালি হচ্ছে যে 1 নম্বর পিসিস তার কনসেন্ট্রেশন C1 তার পাওয়ার N1, 2 নম্বর পিসিস তার কনসেন্ট্রেশন C2 তার পাওয়ার N2, jth পিসিস তার কনসেন্ট্রেশন Cj তার পাওয়ার হচ্ছে Nj ডট 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 ডট। তাহলে এই যেটা হলো এটা হচ্ছে ডিফারেন্সিয়াল রেট ল। কি হচ্ছে বলো তো? এটা তো কিছু একটা অসুবিধা হচ্ছে আমার, এটা বারবার ব্ল্যাক হয়ে যাচ্ছে কেন মেশিনটা? অবশ্যই এই রোগটা অনেক আগে প্রবলেম ছিল, সেই প্রবলেমটা আবার আসছে কিনা কে জানে। কিছু একটা সমস্যা হয়তো হচ্ছে আবার। অনেকদিন ঠিক ছিল, আমার মনে কিছু গন্ডগোল হচ্ছে। মানে একবার ব্ল্যাক হয়ে যাচ্ছে, তোমরা সেটা বুঝতে পারছো না? তোমরা বুঝতে পারছো না? ঠিকই দেখাচ্ছে না, কিন্তু আমার কাছে দেখছি মানে হঠাৎ করে করে ব্ল্যাক হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, তাহলে এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল রেট ল। আচ্ছা, এবারে
এইখান থেকে যে কে যেটা, এই কেটা হচ্ছে স্পেসিফিক রেট অর রেট কনস্ট্যান্ট। তা কেটা হচ্ছে স্পেসিফিক রেট অর রেট কনস্ট্যান্ট। এবারে এইখান থেকে কেটা কিভাবে ডিফাইন্ড হচ্ছে দেখো, যদি এই কনসেন্ট্রেশনগুলো সব ইউনিটি হয়ে যেত তাহলে কে আর ভেলোসিটি অফ দ্য রিয়াক্টর সমান হয়ে যেত। সেটাই লেখা হয়েছে, ইট ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন হোয়েন অ্যাক্টিভ মাসেস অফ অল দ্য রিয়াক্টরস আর টেকেন এজ ইউনিটি। এটা হচ্ছে তোমার রেট অফ দ্য রিয়াকশন হোয়েন অ্যাক্টিভ মাসেস অফ অল দ্য রিয়াক্টরস আর টেকেন এজ ইউনিটি। ঠিক আছে। আচ্ছা, আর এই যে কনসেন্ট্রেশনের যে পাওয়ারগুলো আছে তাকে বলে অর্ডার। তাহলে অর্ডার হচ্ছে পাওয়ার অফ কনসেন্ট্রেশন টার্ম অ্যাপিয়ার্স ইন দ্য ডিফারেন্সিয়াল রেট ল, সেগুলো হচ্ছে অর্ডার। এন ওয়ানটা হচ্ছে 1 নম্বর পিসিকের রেসপেক্ট অর্ডার, এন টুটা 2 নম্বর পিসিকের রেসপেক্ট অর্ডার, এন যেটা 3 নম্বর পিসিক মানে জেড পিসিকের রেসপেক্ট অর্ডার। ওভারঅল অর্ডারটা হয়ে যাবে এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি প্লাস ডট 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 এন। আচ্ছা, এবারে দেখো, ইফ এ রিয়াকশন ইনভলভস অনলি ওয়ান রিয়াক্ট্যান্ট, ধরো এ থেকে প্রোডাক্ট হচ্ছে বাই রেট কনস্ট্যান্ট কে, তাহলে ভেলোসিটিটা হচ্ছে মাইনাস ডিসি ডিটি, সেটা হচ্ছে কে সি টু দি পাওয়ার এন, এরকম ভাবে তুমি লিখতে পারবে। এনটা হচ্ছে ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন। আচ্ছা, অর্ডার সম্বন্ধে দু তিনটে কথা খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা, অর্ডার একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। দেয়ার ইজ নো ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স বিটুইন দ্য অর্ডার অ্যান্ড স্টোইচিওমেট্রিক কোফিসিয়েন্ট। অর্ডার মানে স্টোইচিওমেট্রিক কোফিসিয়েন্ট মানে অর্ডার, এর কোনো মাথার দিব্যি নাই। অর্ডার ক্যান বি ফ্র্যাকশন, জিরো অ্যান্ড ইভেন নেগেটিভ, এইটা। আর ইউনিট অফ রেট কনস্ট্যান্ট অর্ডারের উপর নির্ভর করে। কেমন করে? দেখো, তুমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যে রেট কনস্ট্যান্টের ইউনিটটা হচ্ছে এই ভেলোসিটির যে ইউনিট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন ইউনিট তার পাওয়ার এন। ভেলোসিটির ইউনিটটা হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, আর কনসেন্ট্রেশন ইউনিটটা হচ্ছে, সরি, কনসেন্ট্রেশন ইউনিটটা হচ্ছে তোমার মোল পার, এখানে একটা ভুল লেখা হয়ে গেছে, 1 মিনিট। কনসেন্ট্রেশন ইউনিটটা হচ্ছে এখানে তোমার, বলে দিচ্ছি। দেখো, এখানে যেটা হচ্ছে যে রেট কনস্ট্যান্ট ইউনিটটা যখন তুমি লিখবে, ভেলোসিটি ইউনিট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন ইউনিট তার পাওয়ার এন। আর কনসেন্ট্রেশন ইউনিটটা কি? মোল পার লিটার হয়, তার পাওয়ার হচ্ছে এন। তাহলে করলে কি হবে? মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন, লিটার টু দি পাওয়ার এন মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। তাহলে দেখো, রেট কনস্ট্যান্ট ইউনিটটা তোমার অর্ডার অফ দ্য রিয়াকশন তার উপর নির্ভর করে, এবং এখান থেকে সেটা তুমি বের করতে পারবে। আচ্ছা, এবারে চলে এসো মলিকুলারিটি। আচ্ছা, অনেক আগে অর্ডার এবং মলিকুলারিটিটাকে সিনোনিমাসলি ব্যবহার করা হতো, কিন্তু অর্ডার এবং মলিকুলারিটির মধ্যে তফাৎ আছে। মলিকুলারিটিটা হচ্ছে নাম্বার অফ ডিস্টিংক্ট কেমিক্যাল স্পিসিস প্রেজেন্ট ইন দ্য ট্রানজিশন স্টেট অফ দ্য রেট ডিটারমিনিং স্টেপ অফ এ রিয়াকশন। কোনো একটা বিক্রিয়া যখন ঘটছে, তার যেটা সবচেয়ে বেশি এনার্জেটিক যে স্পিসিসটা, সেটা হচ্ছে বলে ট্রানজিশন স্টেট। এই ট্রানজিশন স্টেটে যতগুলো মলিকুলার স্পিসিস ইনভলভ থাকবে সেটা হচ্ছে তোমার মলিকুলারিটি। এবার প্রত্যেকটা স্টেপের জন্য একটা করে ট্রানজিশন স্টেট থাকে বলে প্রত্যেকটা স্টেপের জন্য একটা মলিকুলারিটি থাকে। আর ওভারঅল মলিকুলারিটি অফ দ্য রিয়াকশনস হচ্ছে যে অনেকগুলো স্টেপসে যদি একটা রিয়াকশন ঘটে, তখন তার স্লোয়েস্ট স্টেপটা যাকে বলা হয় রেট ডিটারমিনিং স্টেপ, সেখানে যে মলিকুলারিটি সেইটাই হচ্ছে অ্যাকচুয়াল মলিকুলারিটি অফ দ্য রিয়াকশন। আচ্ছা, মলিকুলারিটি সম্বন্ধে দু চারটে কথা। সেটা হচ্ছে যে এটিকে থিওরিটিক্যাল কনসেপ্ট, মানে অর্ডার যেখানে একটা এক্সপেরিমেন্টাল কনসেপ্ট, যেখানে মলিকুলারিটিকে থিওরিটিক্যাল কনসেপ্ট। আর অর্ডার যেখানে ফ্র্যাকশন হতে পারে বা জিরো হতে পারে বা নেগেটিভ হতে পারে, সেখানে মলিকুলারিটি কিন্তু অলওয়েজ একটা পজিটিভ ইন্টিজার। আর অর্ডারের ক্ষেত্রেও অর্ডার এবং স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টের মধ্যে কোনো ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স ছিল না। ঠিক একই রকমভাবে মলিকুলারিটির সাথেও স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টের কোনো ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স নেই। there is no one to one correspondence between molecularity and order and molecularity and stoichiometric coefficient, মানে molecularity যা অর্ডার তাই হবে, molecularity যা stoichiometric coefficient তাই হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। আর ফর সিঙ্গেলেস্ট অফ এলিমেন্টারি রিয়াকশন অর্ডার, মলিকুলারিটি এবং স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট তিনটে তোমার সমান হয়। ঠিক আছে। তা দেখো, তাহলে এই যে কথাগুলো বললাম, এগুলো হচ্ছে মূলত তোমার সাবজেক্টটাকে সামারাইজ করে দেওয়া। মানে চ্যাপ্টার 1 যদি তুমি দেখো, তাহলে এই কনসেপ্টগুলোই কিন্তু আমাদের ওখানে আলোচনা করা আছে। ওখানে অনেক রসিয়ে কষিয়ে ধীরে 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 বলা হয়েছে। হ্যাঁ, সেটা যারা বিএসসিতে পড়ছো তারা একবার তো অফলাইন আমার কাছে শুনেছো, আমি শুধু জাস্ট যেটা পড়িয়েছিলাম সেটাকে সামারাইজ করে দিলাম। এবারে কারো যদি মনে হয় যে না, আরেকটু ডিটেলে তুমি জানতে চাইছো যেভাবে পড়াচ্ছিলাম, তাহলে তার জন্য আমি করসপন্ডিং ভিডিও তোমাদের দিয়ে দেবো, যেখানে হচ্ছে যে খুব ধীরে 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 বলা হয়েছে। আর এমনি এমএসসির জন্য বা নেট বা গেট বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, তাদের জন্য খুব কুইকলি সাবজেক্টটাকে সামারাইজ করে দিয়ে তারপর মূল জায়গায় আমাদের যেতে হবে।
যেখানে আমরা ইন্ট্রোডাকশন দিলাম, 2 ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ কেমিক্যাল রিঅ্যাকশন সেটা বললাম। একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে কেমন করে শর্ট হ্যান্ড নোটেশনে লিখবে সেটা তুমি বললে, সেখান থেকে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট বুঝলে, অ্যাডভান্সমেন্ট অফ এক্সটেন্ট অফ এ রিঅ্যাকশন তুমি বুঝেছো, রেট অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন বুঝেছো, ল অফ মাস অ্যাকশনকে ব্যবহার করে কেমন করে ডিফারেন্সের রেট ল লিখতে হয় সেটা তুমি বুঝেছো, স্পেসিফিক রেট বা রেট কনস্ট্যান্ট বুঝেছো, অর্ডার বলতে কাকে বোঝায় সেটা বুঝেছো, মলিকুলারিটি তুমি বুঝেছো, রেট কনস্ট্যান্টের ইউনিটটা অর্ডারের উপর কেমন করে নির্ভর করে সেটা তুমি বুঝেছো। দেখো তাহলে যে কথাগুলোকে বললাম সেই কথাগুলো তোমার কাছে পরিষ্কার হয়েছে কিনা বলো। মানে এই কনসেপ্টগুলোর মধ্যে কোন একটা কনসেপ্ট যদি তোমার বুঝতে অসুবিধা হয় বলো, সেটা আমি আবার বলে দেবো তোমাদেরকে। ঠিক আছে? আচ্ছা, এবারে প্রশ্নে আসি। দেখো যে ধরনের কোশ্চেন্স গুলো পরীক্ষায় তোমার খুব আসে সেটা হচ্ছে যে প্রথমে এরকম একটা কোশ্চেন্স পরীক্ষা খুব আসে 1 নম্বর বা 2 নম্বরের কোশ্চেন্স দিয়ে, সেটা হচ্ছে গিভ এক্সাম্পলস অফ এ জিরো অর্ডার রিঅ্যাকশন। জিরো অর্ডার রিঅ্যাকশনের এক্সাম্পল কিন্তু পরীক্ষায় খুব পড়ে। দুটো এক্সাম্পল খুব কমন, একটা হচ্ছে ডিসোসিয়েশন অফ অ্যামোনিয়া অন টাংস্টেন আর ডিসোসিয়েশন অফ এইচআই অন গোল্ড সালফেট। তবে এই দুটো এক্সাম্পল তুমি লিখবে। আরও এক্সাম্পল তুমি খুঁজে পেতে পারো, কিন্তু লোকে যখন কোশ্চেনটা দেয় এই দুটো তোমার লিখলেই তোমার চলে যাবে। আচ্ছা, এবারে অর্ডার তো তোমার ফ্র্যাকশনও হতে পারে বলেছি, তাহলে গিভ এক্সাম্পলস অফ এ ফ্র্যাকশনাল অর্ডার রিঅ্যাকশন। গিভ এক্সাম্পলস অফ এ ফ্র্যাকশনাল অর্ডার রিঅ্যাকশন। সেখানে হচ্ছে অ্যাসিটালডিহাইড সিএইচটি সিএইচও সেটা ডিসোসিয়েট করে যখন CH4 প্লাস CO তৈরি হচ্ছে, তাহলে অ্যাসিটালডিহাইডের থার্মাল ডিসোসিয়েশন করে মিথেন এবং কার্বন মনোক্সাইড তৈরি হওয়া, তার অর্ডার হচ্ছে 3/2 হয়। এছাড়া অর্থোহাইড্রোজেন প্যারাহাইড্রোজেন যে ইন্টারকনভার্সন, অর্থোহাইড্রোজেন থেকে যে প্যারাহাইড্রোজেন হচ্ছে তারও অর্ডারটা হচ্ছে তোমার 3/2 হয়। তাহলে একটা ফ্র্যাকশনাল অর্ডার রিঅ্যাকশনের এক্সাম্পল তুমি পেয়ে গেলে। আচ্ছা, গিভ এক্সাম্পল টু শো দ্যাট দেয়ার ইজ নো ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স বিটুইন অর্ডার অ্যান্ড স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। মানে অর্ডার এবং স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট সমান হয় না, এরকম একটা এক্সাম্পল দিয়ে তোমাকে সেটাকে এস্টাবলিশ করতে বলা হয়। যেমন ধরো আমি দুটো এক্সাম্পল এখানে দিচ্ছি, একটা হচ্ছে অ্যাসিটালডিহাইড থেকে থার্মাল ডিসোসিয়েশন হয়ে মিথেন এবং কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। এখানে অ্যাসিটালডিহাইড যেটা, তার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট তো 1, তুমি তো দেখতেই পাচ্ছ। ঠিক আছে, মানে এর আগে 1টা আছে, এবারে তুমি টু সেন্সে বললে ওটা -1, কিন্তু আমি যখন বলার সময় তুমি শুধু ওই কনভেনশনটা মাথায় রাখবে, রিঅ্যাক্ট্যান্টের জন্য নেগেটিভ, প্রোডাক্টের জন্য পজিটিভ, কিন্তু বলার সময় সেই 1ই তুমি বললে। অ্যাসিটালডিহাইড স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1, কিন্তু অর্ডারটা কত দেখলে, এর আগে এক্সাম্পলে দেখালাম এর অর্ডারটা কিন্তু 3/2। দেখো স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অর্ডার সমান হচ্ছে না। এছাড়া ধরো 2N2O5 থেকে 4NO2 প্লাস O2 তৈরি হচ্ছে, এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট হচ্ছে তোমার 2, কিন্তু অর্ডারটা হয়ে যায় তোমার 1। এক্ষেত্রে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2, কিন্তু অর্ডারটা হয়ে যাচ্ছে তোমার 1। আচ্ছা, এই কোশ্চেনটা তো খুবই কমন, প্রায় প্রত্যেক বছরই পড়ে বা অল্টারনেট ইয়ারে তো পড়েই, যে জিরো অর্ডার রিঅ্যাকশন মাস্ট বি মাল্টি স্টেপ ইন নেচার, এক্সপ্লেন করতে পারে। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে মানে ইফ জিরো অর্ডার রিঅ্যাকশন বি সিঙ্গেল স্টেপ, তাহলে কি হবে, একটা সিঙ্গেল স্টেপ বা এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে অর্ডার মলিকুলারিটি সমান হয়, তাহলে এটা কিন্তু জিরো অর্ডার রিঅ্যাকশন, তাহলে মলিকুলারিটিও জিরো হবে। কিন্তু মলিকুলারিটি জিরো হওয়াটা এটা একটা অ্যাবসার্ড ব্যাপার। মলিকুলারিটি সবসময় পজিটিভ ইন্টিজার, মানে কোন একটা পার্টিকুলার স্টেপের ট্রানজিশন স্টেটে কোনো মলিকুলার স্পিসিস ইনভলভ নেই, এটা তো হতে পারে না। এটা মলিকুলারিটি সবসময় পজিটিভ ইন্টিজার, হয়তো একটা স্পিসিস ইনভলভ আছে, নাহলে দুটো, নাহলে তিনটে, নাহলে চারটে, এটা মলিকুলারিটি জিরো হতে পারে না। কিন্তু যদি সিঙ্গেল স্টেপে জিরো অর্ডার রিঅ্যাকশন ঘটে, তাহলে অর্ডার ইকুয়াল টু মলিকুলারিটি ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, বাট মলিকুলারিটি ক্যানট বি জিরো। হ্যাঁ, হেন্স জিরো অর্ডার রিঅ্যাকশন ক্যানট বি সিঙ্গেল স্টেপ, আর জিরো অর্ডার রিঅ্যাকশন মাস্ট বি মাল্টি স্টেপ। ঠিক আছে, বোঝা গেল? জিরো অর্ডার রিঅ্যাকশন কিন্তু কোনো রকম ভাবেই তোমার সিঙ্গেল স্টেপ হতে পারবে না, এটা অবশ্যই মাল্টি স্টেপ হতে হবে। আচ্ছা, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন অর্ডার অ্যান্ড মলিকুলারিটি, এটা পরীক্ষায় পড়ে। দেখো অর্ডার আর মলিকুলারিটির তফাৎটা সেটা আমি যখন বলেছি, যখন অর্ডার নিয়ে কথাবার্তা বললাম, মলিকুলারিটি নিয়ে কথাবার্তা বললাম, তখন কিন্তু আমি প্যারালেই বলে গেলাম। হচ্ছে অর্ডারের ডেফিনেশন বললে মলিকুলারিটি, দেখো চারটে পয়েন্ট তুমি উল্লেখ করবে। প্রথমে হচ্ছে অর্ডারের ডেফিনেশন বললে, মলিকুলারিটির ডেফিনেশন বললে। সেকেন্ডলি হচ্ছে অর্ডার একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, আর মলিকুলারিটি থিওরিটিক্যাল কোয়ান্টিটি, সেটা তুমি বললে। 3 নম্বর যেটা বললে যে অর্ডার তোমার জিরো বা ফ্র্যাকশন বা ইভেন নেগেটিভ হতে পারে, মলিকুলারিটির ক্ষেত্রে বললে যে মলিকুলারিটি একটা অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি। আর 4টি বললে দেয়ার ইজ নো ওয়ান টু ওয়ান করসপন্ডেন্ট বিটুইন অর্ডার অ্যান্ড মলিকুলারিটি, বা ওখানে তুমি বললে দেয়ার ইজ নো ওয়ান টু ওয়ান করসপন্ডেন্ট বিটুইন মলিকুলারিটি অ্যান্ড অর্ডার। ঠিক আছে, আচ্ছা, এবারে আরেকটা কোশ্চেন যেটা বেসিক্যালি কলিশন থিওরির প্রবলেম কিন্তু এখানেই পড়ে, সেটা হচ্ছে রিঅ্যাকশনস অফ অর্ডার n greater than 2 ইজ রেয়ার, এক্সপ্লেন।
একটা রিয়াকশনের অর্ডার 2 এর থেকে বেশি, সেটা হচ্ছে তোমার মানে মানে খুবই রেয়ার আর কি। এটাকে এক্সপ্লেন করতে বলা হচ্ছে। আচ্ছা, কি বলা হচ্ছে দেখো, ফ্রম কলিশন থিওরি অফ রিয়াকশন রেট, the molecules বা reactor molecules have to collide with each other to get sufficient activation energy and then reaction can take place. তাহলে মলিকুলগুলোর মধ্যে বা রিয়াক্টর মলিকুলগুলোর মধ্যে কিন্তু তোমার ধাক্কাধাক্কি করতে হবে। তাহলে এখানে একটা রিয়াক্টর আমি জুড়ে দিই, দ্য রিয়াক্টর মলিকুলস। The reactor molecules have to collide with each other to get sufficient activation energy and then reaction can take place. আচ্ছা, এবারে দেখো, যদি এমন হয় যে ইফ এ রিয়াকশন হ্যাজ অ্যান অর্ডার গ্রেটার ইকুয়াল টু 3, 2 এর বেশি মানে হচ্ছে 3 বা তার থেকে বেশি হয়, দেন এ 3 বডি অর হায়ার বডি কলিশন হ্যাজ টু টেক প্লেস। এবার তুমি খেয়াল করে দেখো যে যখন ধাক্কাধাক্কি হয়, 2 বডি কলিশন হচ্ছে খুব কমন, বা বাইনারি কলিশন কোয়াইট কমন, দুজনে ধাক্কি দিল। কিন্তু তিন দিক থেকে তিনজন এসে ধাক্কা হলো, বা 4 দিক থেকে 4 জন এসে ধাক্কা দিল, এগুলো দেখবে স্ট্যাটিস্টিক্যালি খুব রেয়ার হয়। তুমি যখন রাস্তাঘাটে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়, দেখবি দুজনের মধ্যে ধাক্কা হচ্ছে, 3 জন একসাথে ধাক্কা হচ্ছে বা 4 জন একসাথে ধাক্কা হচ্ছে। এগুলো খুব রেয়ার সিচুয়েশন হয়, হয়তো 5 মাথায় বা 4 মাথায় যেখানে মোট টাইপের আছে সেখানে তো কখনো কখনো হতে পারে, কিন্তু ইউজুয়ালি খুব রেয়ার হয় আর কি। তাহলে সেখানে হচ্ছে যে যে বাট প্রবাবিলিটি অর মানে বা প্রবাবিলিস্টিক্যালি অর স্ট্যাটিস্টিক্যালি মোর দ্যান 2 বডি কলিশনস ইজ রেয়ার, হেন্স রিঅ্যাকশনস অফ অর্ডার n গ্রেটার দ্যান 2 ইজ রেয়ার। তাহলে রিঅ্যাকশনের অর্ডারটা যদি 2 এর বেশি হতে হয়, তাহলে 3 বডি বা 4 বডি কলিশনস হতে হবে। স্ট্যাটিস্টিক্যালি বা প্রবাবিলিস্টিক্যালি 3 বডি বা 4 বডি কলিশনস গুলো যেহেতু রেয়ার হচ্ছে, সেই কারণে রিঅ্যাকশনস অফ অর্ডার গ্রেটার দ্যান 2 সেটা হচ্ছে তোমার রেয়ার হচ্ছে। ঠিক আছে? তারপরে হচ্ছে হোয়াই এ কেমিক্যাল রিঅ্যাকশন শুড বি ব্যালেন্স, যেটা আমি অলরেডি আগে বলে দিয়েছি, টু ওবে দ্য কনজারভেশন অফ মাস প্রিন্সিপাল। কনজারভেশন অফ মাস প্রিন্সিপালটা ওবে করার জন্য তোমার এই রিঅ্যাকশনকে ব্যালেন্স হতে হয়। ঠিক আছে? তাহলে যে এখন পর্যন্ত যে প্রবলেমগুলো বললাম, সেই প্রবলেমগুলো তোমার সাবজেক্টিভ প্রবলেম আর কি, মানে জাস্ট 1 নম্বর 2 নম্বরের ওরকম জাস্ট লেখালেখি প্রবলেমটা। আচ্ছা, নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে তোমার খুব কমন একটা প্রবলেম, হ্যাঁ, যেটা নিউমেরিক্যাল প্রবলেম। তাহলে এই টাইপের নিউমেরিক্যাল প্রবলেম পরীক্ষায় পড়ে। এই দেখো, এখানে যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটি 2008 এই প্রবলেমটা পড়েছে। কিরকম প্রবলেমটা বলছে, ফর দ্য রিয়াকশন 2a প্লাস বি থেকে প্রোডাক্ট দ্য ফলোইং ডেটা হ্যাজ বিন অবটেন। মানে তুমি কতগুলো রান করছো, রান করা মানে হচ্ছে তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে দেখবে, ধরো একটা তুমি স্যাম্পেল মেশালে, ধরো তুমি এস্টার হাইড্রোলিসিস করছো, এস্টার হাইড্রোলিসিস করছো, তাহলে গিভেন অ্যামাউন্টের এস্টার নিয়েছো, সেখানে কোনো একটা ক্যাটালিস্ট অ্যাড করলে, এবারে অ্যাড করছে, রিয়াকশন প্রসিড করছে, এবার এইখান থেকে ধরো 2 ml করে অ্যালিকট তুলে নিয়ে তুমি টাইট্রেশন করছো, বা তুমি ধরো 4টে-5টা টাইট্রেশন করলে, তাহলে একটা সেট বানিয়ে সেইখান থেকে বিভিন্ন সময়ে কিছুটা করে পরিমাণ তুলে নিয়ে তুমি টাইট্রেশন করো। এটা হচ্ছে একটা রান হলো। আরেকটা রান তোমাকে যদি করতে হয়, হয়তো দেখা যায় অন্য কনসেন্ট্রেশনের কোনো আবার অন্য একটা কন্টেনারে তুমি ধরো আবার এস্টার নিয়ে হয়তো অন্য কনসেন্ট্রেশনের একটা ক্যাটালিস্ট তুমি ইউজ করলে, করে আবার ওরকম তুমি 5টা বা 6টা টাইট্রেশন করলে, সেটা হচ্ছে সেকেন্ড রান হলো। সেটা বলা হচ্ছে। তাহলে 3টে রান করা হয়েছে। আচ্ছা, প্রথম রানে এই যে এর যে কনসেন্ট্রেশনটা, হ্যাঁ, এর কনসেন্ট্রেশন, বি এর কনসেন্ট্রেশন, ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন বলে দেওয়া আছে। সেকেন্ড রানে এর কনসেন্ট্রেশন, বি এর কনসেন্ট্রেশন, ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন বলে দেওয়া আছে। থার্ড রানে এর কনসেন্ট্রেশন, বি এর কনসেন্ট্রেশন, ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন বলা আছে। বলছে ডিটারমাইন দ্য রেট ল এক্সপ্রেশন অ্যান্ড দ্য রেট কনস্ট্যান্ট মেনশনিং এসআই ইউনিট অফ রেট অ্যান্ড রেট কনস্ট্যান্ট। রেট এবং রেট কনস্ট্যান্ট ইউনিট বলতে হবে, ও তার সঙ্গে সঙ্গে রেট ল এক্সপ্রেশনটাকে বলতে হবে, হ্যাঁ, এবং তার সঙ্গে রেট কনস্ট্যান্টের ভ্যালুটা তোমায় বের করতে হবে। আচ্ছা, এই প্রবলেমটা করছি কেমন করে দেখো। লেট রেট লটা হচ্ছে এরকম দেখতে, ধরো ভি ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার বিটা। মানে আমি বললাম এ এর রেসপেক্ট অর্ডারটা হচ্ছে আলফা, বি এর রেসপেক্ট অর্ডারটা বিটা। তাহলে এ হচ্ছে আলফা হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু এ, বিটা হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু বি। আচ্ছা, এবারে এই যে ডেটাগুলো দেওয়া আছে, দেখো 1 নম্বর ইকুয়েশন থেকে তুমি কি পাচ্ছ, যে ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশনসটা 3 × 10 স্কয়ার এইটা ইকুয়াল টু কে ইন্টু এখানে এ এর কনসেন্ট্রেশন এইটা তার পাওয়ার আলফা ইন্টু এটা কনসেন্ট্রেশন তার পাওয়ার বিটা লিখবো। সিমিলারলি 2 নম্বর ইকুয়েশনে এইটা ইকুয়াল টু একটা রেট কনস্ট্যান্ট ওই কে, তাহলে এক করে একটা রিঅ্যাকশনে করে রেট কনস্ট্যান্টের ফিক্স ভ্যালু আছে, কিন্তু এই কনসেন্ট্রেশন তার পাওয়ার আলফা ইন্টু এই কনসেন্ট্রেশন তার বিটা পাওয়ার বিটা। সিমিলারলি 3 নম্বরের জন্য এইটা হয়ে যাবে কে ইন্টু এর কনসেন্ট্রেশন ইন্টু এর কনসেন্ট্রেশন তার পাওয়ার আলফা
এটা এর কনসেন্ট্রেশন, তার পাওয়ার হচ্ছে বিটা। এইরকম করে আমি তিনটে ইকুয়েশন পরপর করে আমি লিখে নিয়েছি। আর এবার এই তিনটে ইকুয়েশন থেকে ধরো 2 আর 3 তুমি তার রেশিও করে নিচ্ছ। 2 নম্বর ইকুয়েশনকে 3 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করে দিলে। 2 নম্বর ইকুয়েশনকে 3 নম্বর ইকুয়েশন দিয়ে কেন ভাগ করছে এটা খেয়াল করে দেখো। কারণটা কি হচ্ছে, এই 0.30 টু দি পাওয়ার আলফা 2 নম্বর ইকুয়েশনে আছে, 3 নম্বর ইকুয়েশনে আছে। তা তুমি যখন এই রেশিওটাকে করছো দেখো, এইটা কেটে চলে গেল, কে কেটে চলে গেল। তাহলে এইটা বাই এইটা হচ্ছে 4 হচ্ছে, আর এদিকে হচ্ছে তোমার 2 তার পাওয়ার বিটা হচ্ছে। তাহলে 4 যদি 2 টু দি পাওয়ার বিটা হয়, তাহলে 2 স্কয়ার ইকুয়াল 2 টু দি পাওয়ার বিটা, সেক্ষেত্রে বিটা ইকুয়াল 2 বেরিয়ে গেল। এটা তাহলে দেখো, এই 2 নম্বর 3 নম্বর ইকুয়েশনে রেশিও করলাম, করে আলফা কন্টেনিং এবং কে গুলো তোমার কেটে গেল, কেটে গিয়ে সেখান থেকে তুমি বিটাটাকে বের করে ফেললে। আবার যদি 1 নম্বর 2 নম্বর ইকুয়েশনের রেশিও তুমি নাও, 1 নম্বর আর 2 নম্বরের রেশিওটা তুমি নাও, দেখো অলরেডি বিটার ভ্যালু তোমার বেরিয়ে গেছে। তাহলে 1 নম্বর ডিভাইডেড বাই 2 নম্বর যখন করছো, এইটা বাই এটা হচ্ছে। আর এবারে খেয়াল করে দেখো যে এক্ষেত্রে কে কেটে চলে গেল, এই পার্টটা করলে হচ্ছে 12 হচ্ছে। আর এখানে দেখো এইটা বাই এটা করে 3 টু দি পাওয়ার আলফা হচ্ছে, আর এইখানে 2 তার পাওয়ার বিটা, কিন্তু বিটা অলরেডি 2 তুমি জানো। তাহলে এই ইকুয়েশন থেকে দেখো তুমি আলফাটাকে বের করে ফেলতে, সেটা ভ্যালু 1 বেরোবে। তাহলে আলফার ভ্যালু 1 বেরিয়ে গেল, বিটার ভ্যালু তোমার 2 বেরিয়ে গেল। তো এই টাইপের প্রবলেম সবসময় এরকম ভাবেই করতে হয়। এই যে তোমাকে ধরে নিতে হয় যে রিঅ্যাকট্যান্ট গুলো আছে, একজনের রেসপেক্টে অর্ডারটা আলফা, আরেকজনের রেসপেক্টে বিটা। আবার ডেটাগুলোকে বসিয়ে তোমাকে 3টে ইকুয়েশন তৈরি করতে হয়, করে তুমি রেশিও নেবে। রেশিও নেওয়ার সময় মাথায় রাখবে যে না করে একটা যেন তোমার কেটে যায়, এরকম টাইপের রেশিও আর কি। হ্যাঁ, করলে তুমি জাস্ট প্রথমে এখানে দেখো 2 ডিভাইডেড বাই 3টা আগে করলাম, যাতে করে তোমার আলফাটা কেটে গিয়ে বিটার ভ্যালু তুমি পেয়ে গেলে। তারপর বিটার ভ্যালুটা পরেরটায় বসালাম, বসিয়ে সেখান থেকে আলফাটা পেয়ে গেলে। তার মানে কি হচ্ছে, রেড লটা কেমন, ডিফারেন্সিয়াল রেড লটা কেমন হয়ে গেল, তোমার কে এ বি টু মানে বি তার স্কোয়ার হয়ে গেল। মানে এ তার পাওয়ার আলফা ছিল, আলফাটা 1, বি এর কনসেন্ট্রেশন তার পাওয়ার বিটা ছিল, বিটাটা হচ্ছে 2। মানে দিস ইজ দ্য রেট অফ দ্য রিঅ্যাকশন হয়ে গেল। আর এবার এইখানে তোমার রেটের ইউনিট কি হবে, দেখো রেটের ইউনিট সবসময় মোল পার লিটার পার সেকেন্ড। মানে রেটের ইউনিট সবসময় মোল পার লিটার পার সেকেন্ড হয়, সে যে রিঅ্যাকশনই হোক না কেন। এবার রেট কনস্ট্যান্টের ইউনিটটা সার্টেনলি হচ্ছে তোমার এর উপরে নির্ভর করবে। রেট কনস্ট্যান্টের ইউনিটটা সার্টেনলি হচ্ছে অর্ডারের উপরে নির্ভর করবে। দেখো, রেট কনস্ট্যান্ট ইউনিট বের করার জন্য তুমি এইখান থেকে কে সমান কি হবে, ভেলোসিটি ডিভাইডেড বাই এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন তার স্কোয়ার। আচ্ছা, এবারে যে কোনো একটা ডেটা তুমি বসিয়ে দাও। ধরো 1 নম্বর ইকুয়েশনে যদি বসিয়ে দাও, তাহলে ভেলোসিটিটা হচ্ছে 3.0 ইন্টু 10 স্কোয়ার মোল পার লিটার পার সেকেন্ড। এখানে এর কনসেন্ট্রেশন 0.1 মোল পার লিটার, আর বি এর কনসেন্ট্রেশন 0.20 মোল পার লিটার। মানে তুমি জাস্ট ইকুয়েশন 1 যেটা, এই যে ইকুয়েশন 1 যেটা, ইকুয়েশন 1 এ তোমার কেটাকে বের করতে হবে। সেখানে আলফা বিটা তুমি অলরেডি জানো, আর কনসেন্ট্রেশন গুলোর করসপন্ডিং ইউনিট তুমি জানো। তো বসালে, তো বসিয়ে কি হচ্ছে, উত্তরটা হয়েছে 0.75 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মোল টু দি পাওয়ার -2 লিটার স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। মানে ওভারঅল তো থার্ড অর্ডার রিঅ্যাকশন। থার্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট হয় মোল টু দি পাওয়ার -2 লিটার স্কয়ার সেকেন্ড ইউনিট। তো দেখো, যা তোমাকে বের করতে বলেছিল, এই যে ডিটারমাইন দ্য রেট ল এক্সপ্রেশন অ্যান্ড দ্য রেট কনস্ট্যান্ট মেনশনিং দ্য এসআই ইউনিট অফ রেট অ্যান্ড রেট কনস্ট্যান্ট। যেখানে দেখো তোমার এই যে রেট কনস্ট্যান্টের ইউনিট এবং রেটের ইউনিট কিন্তু তোমার এখানে উল্লেখ করে দেওয়া আছে। ঠিক আছে, দেখো তাহলে এই যে প্রবলেমটাকে করলাম, এই প্রবলেমটা বুঝতে পারলে এই টাইপের প্রবলেম কিন্তু যে কোনো পরীক্ষায় পড়ে, নেট গেট থেকে শুরু করে ইউনিভার্সিটি এক্সামে। মানে এই টাইপের এক্সাম্পল এরকম একটা টেবিল দেওয়া থাকবে, এবং সেই টেবিল থেকে তোমাকে জাস্ট ওই রেট অর্ডারগুলোকে বের করতে হবে, বা ওভারঅল ডিফারেন্সিয়াল রেট লটা তোমাকে বের করতে হবে, সেখান থেকে একটা রেট কনস্ট্যান্ট বের করতে হবে। এটা কিন্তু খুব কমন প্রবলেম, মানে পরীক্ষায় খুবই ফ্রিকোয়েন্টলি আসে। দেখো কোনো অসুবিধা আছে কিনা বুঝতে, ঠিক আছে, হলো। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট আর একটা প্রবলেম দেখো, বলছে সার্টেন রিয়াকশন ইজ স্টোইচিওমেট্রিক্যালি রিপ্রেজেন্টেড অ্যাজ 2a প্লাস বি থেকে হচ্ছে 3c প্লাস 2d হচ্ছে। হাউ ইজ দ্য রিয়াকশন রেট রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ দ্য চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ ইচ অফ এ বি সি অ্যান্ড ডি। দেখো, এবারে আমরা যেটা দেখেছিলাম যে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন বা রেট অফ দ্য রিয়াকশন 1/v ডিআই বাই ডিটি, অর্থাৎ পার ইউনিট ভলিউমে রেট অফ চেঞ্জ অফ অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন, সেটা ছিল কি 1/নিউ ডিসিআই বাই ডিটি। মানে তোমার, আমরা যখন এইখানে দেখবে, যখন রেড লটাকে প্রথমে আমি যখন সামারাইজ করেছিলাম বলেছিলাম, তখন ডিফারেন্সিয়াল রেড লতে দেখো এখানে কি ছিল, 1/নিউ ডিসিআই বাই ডিটি। মানে ভেলোসিটি অফ দ্য রিয়াকশনটা 1/নিউ ডিসিআই বাই ডিটি। তাহলে যখন বিভিন্ন রিয়াক্ট্যান্টের বা প্রোডাক্টের টার্মসে তুমি রেট অফ দ্য রিয়াকশন লেখার চেষ্টা করবে,
তখন কিন্তু তোমার এই স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো এর আগে 2, বি এর আগে 1, সি এর আগে 3, ডি এর আগে 2 এগুলোকে তোমার মাথায় রাখতে হবে। তাহলে দেখো তুমি যদি এর রেসপেক্টে বলো তাহলে এবারে রিঅ্যাকট্যান্টের কিন্তু স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট তো নেগেটিভ, তার মানে -12 dCA/dt। বি এর রেসপেক্টে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট -1 অর্থাৎ -dCB/dt। আর প্রোডাক্টের জন্য স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো পজিটিভ, তাহলে সি এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট 3, তাহলে 1/1/3 ডি কনসেন্ট্রেশন অফ C/dt। আর তারপর ডি এর রেসপেক্টে তার যদি স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2, তাহলে 1/2 ডি কনসেন্ট্রেশন d/dt। সেটা হয়ে যাচ্ছে কত? কে এ টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার বিটা। এরকম ভাবে লিখলাম আমি এটা। মানে দুজন যেহেতু রিঅ্যাকট্যান্ট আছে এ আর বি, এখানে এ এর রেসপেক্টে যদি অর্ডারটা আলফা হয়, বি এর রেসপেক্টে অর্ডার যদি বিটা হয়, তো এ টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার বিটা এরকম ভাবে লিখলাম। তাহলে রেট অফ কনজাম্পশন অফ এ যখন তুমি করবে সেটা হচ্ছে -dCA/dt। সেটা কি হবে? দেখো এই দুইটা এখানে তোমার গুণ হয়ে গেল, 2 ইন্টু ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন হয়ে গেল, অর্থাৎ 2k এর পাওয়ার আলফা বি এর পাওয়ার বিটা হয়ে গেল। রেট অফ কনজাম্পশন অফ বি dCB/dt যখন করছো, এটা ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশনের সঙ্গে সমান, এটা অ্যাজ ইট ইজ হয়ে গেল। রেট অফ ফরমেশন অফ সি যখন করছো dCC/dt, এখানে 3 ইন্টু ভি হয়ে যাবে, অর্থাৎ 3 ইন্টু কে, 3k এ টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার বিটা হয়ে গেল। একইভাবে dCD/dt যখন করবে সেটা 2v, এবং 2vটা হচ্ছে 2k ইন্টু এ টু দি পাওয়ার আলফা ইন্টু বি টু দি পাওয়ার বিটা হয়ে গেল। তার মানে তুমি যখন বিভিন্ন রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্টের রেসপেক্টে রেট অফ কনজাম্পশন অফ রিঅ্যাক্টর বা রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট তার টার্মসে যখন তুমি রেটটা লিখবে, তখন কিন্তু স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটাকে প্রপারলি মাথায় রাখবে। মানে এই যে একদম ডেফিনেশনে এইখানে একটা লাইন লিখে দিলে আমার এখানে হতো ভালো। এইখানে এইটা ইকুয়াল টু সবসময় কত হয়? সরি, 1/μi dCI/dt হয়। এটা তুমি মাথায় রাখবে। হ্যাঁ, এইটা এইখানে হচ্ছে এইটা লিখে রাখলাম। হ্যাঁ, এইটা তাহলে -1/μi dCI/, আচ্ছা সরি, 1/μi dCI/dt এইটা। এবারে যে পিসিসটা তুমি কনসিডার করছো তার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো প্রপারলি তোমাকে বসাতে হবে, এবং স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট বসানোর সময় রিঅ্যাকট্যান্টের জন্য একটা নেগেটিভ, প্রোডাক্টের জন্য পজিটিভ তুমি মাথায় রাখবে। তাহলে এ এর জন্য স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট -2, বি এর জন্য -1, সি এর জন্য +3, ডি এর জন্য +2। সেইগুলো কিন্তু এখানে সুইটেবিলি তখন লিখতে হয়েছে। তারপর রেট অফ কনজাম্পশন অফ এ, রেট অফ কনজাম্পশন অফ বি, রেট অফ ফরমেশন অফ সি, রেট অফ ফরমেশন অফ ডি তুমি অ্যাজ ইউজুয়াল তুমি লিখে ফেলতে পারো। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট একটা ছোট্ট প্রবলেম, সেটা হচ্ছে দ্য ভ্যালু অফ রেট কনস্ট্যান্ট কে অফ এ সার্টেন রিঅ্যাকশন ইজ 2.14 ইন্টু 10⁻⁻⁴ সেন্টিমিটার কিউব মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। রেট কনস্ট্যান্ট কে এর ভ্যালু তোমায় বলে দেওয়া আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার কিউব মলিকুল ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে দেখো শুধু এখানে ইউনিট ট্রান্সফরমেশনের গল্প, এটা কেমিক্যাল কাইনেটিক্সের প্রবলেমে তুমি বলতে পারো, ইউনিট ডাইমেনশনের প্রবলেমে তুমি বলতে পারো। কি করা হচ্ছে দেখো, তাহলে কেটা বলা হচ্ছে 2.14 10⁻⁴ সেন্টিমিটার কিউব মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। আচ্ছা, সেন্টিমিটার কিউব যেমন আছে, সেকেন্ড ইনভার্স যেমন আছে, এখানে একই রকম লাগলো, শুধু মোল ইনভার্সটাকে তোমাকে মলিকুল ইনভার্সে করতে হবে। কিভাবে করছি দেখো, এইখানে কি করলাম যে তোমার খেয়াল করে দেখো যে তোমার এই যে এই মোল ইনভার্স যেটা ছিল তোমার, এখানে আমি কি করলাম, এই যে এখানে দাঁড়া, এখানে আমি কি করলাম, 1 মিনিট। হ্যাঁ, ওই তো দেখো এইখানে কি হচ্ছে, এই যে ইনভার্সটা যেমন আছে রেখে দিয়েছি, এই যে ইনভার্সটা যেমন আছে রেখে দিয়েছি। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো যে এইখানে ইনভার্সটা যেমন আছে, তাহলে পড়ে রইল এখানে 1 মোলটা পড়ে রইল। আচ্ছা, এবারে দেখো 1 মোলে কতগুলো মলিকুলস থাকে? 6.023 × 10⁻23 সংখ্যক মলিকুলস থাকে। তার মানে 1 মোল যদি ইকুইভ্যালেন্ট টু 6.023 × 10⁻23 সংখ্যক মলিকুলস হয়ে যায়, তাহলে এই 6.023 × 10⁻23 মলিকুল পার মোল, এইটা বেসিক্যালি ইউনিটি, সেটা আমি এখানে ব্যবহার করছি। মানে যখন তোমাকে ইউনিট ট্রান্সফরমেশন করতে হয় তখন এইভাবেই করতে হয়, যে এখানে এই যে ওভারঅল যে ইনভার্সটা যেমন আছে আমি রেখে দিয়েছি, তাহলে কি হচ্ছে, তাহলে পড়ে আছে এখানে 1 মোল। এবারে এইখানে বেসিক্যালি এটা 1 দিয়ে গুণ করছি। 1টা কি না, 6.023 × 10⁻23 মলিকুল ডিভাইডেড বাই মোল, যেহেতু 1 মোল মানে হচ্ছে তোমার অ্যাভোগাড্রো নাম্বার অ্যামাউন্টের মলিকুল।
এটা তুমি করলে, তা করলে কি হবে দেখো, এইটা যেমন আছে আছে, এইখানে এই 6.023 × 10⁻22 মলিকুল, তার ওভারঅল ইনভার্সটা হচ্ছে এটা সেকেন্ড ইনভার্স। তাহলে ইনভার্স থাকা মানে ওটা নিচে চলে যায়, তাহলে ইউনিটটা হয়ে গেল সেন্টিমিটার কিউব মলিকুল ইনভার্স সেকেন্ড ইনভার্স। আর এইখান থেকে তোমাকে এইটা দিয়ে ভাগ করে দিতে হচ্ছে, ভাগ করলে উত্তরটা বেরোবে 3.55 × 10⁻28। এটা সবসময় মানে এগুলো সবসময় এইভাবে করতে হয়। তোমাকে একটা জিনিস দেখাই, ধরো ধরো লেটসে কেউ বললো যে ধরো 5 নিউটন, 5 নিউটন মানে হচ্ছে কত ডাইন, ধরো কেউ বলছে, তো সে কি করবে? 5 নিউটন মানে কত ডাইন, মানে তোমাকে এইভাবে করতে হয়। ধরো এই 5 সংখ্যাটা যেমন আছে আছে এইটা, এবারে এবারে তুমি জানো কি 1 নিউটন মানে 10⁵ ডাইন, তো এটা 1 নিউটন মানে 10⁵ ডাইন। তার মানে এইখানে তোমার 5 নিউটন যেমন আছে আছে, তুমি দেখো 10⁵ ডাইন বাই 1 নিউটন যদি করে দাও, তাহলে 1 নিউটন যদি 10⁵ ডাইন হয়ে যায়, তাহলে 10⁵ ডাইন বাই 1 নিউটন, সেটা তো বেসিক্যালি 1। তাহলে আমি 10⁵ ডাইন বাই 1 নিউটন এটা তুমি লিখে দিলে, এইটা বেসিক্যালি কিন্তু তোমার 1। দেখো কেটে কুটে গেল, কেটে কুটে গিয়ে ওভারঅল ডাইনে তোমার অ্যান্সারটা বেরিয়ে গেল। তুমি যখন ধরো মিটার থেকে সেন্টিমিটার করতে চাইছো, ধরো আমি বললাম যে 10 মিটার, 10 মিটার তুমি কি লিখলে? এই 10 মিটার লিখলে। এবারে 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার ডিভাইডেড বাই 1 মিটার লিখি। দেখো মিটার মিটার কেটে গেল, করে যত সেন্টিমিটার হয় তত তোমার অটোমেটিক্যালি বেরিয়ে যায়। তো সবসময় ইউনিট ট্রান্সফরমেশন করলে এইরকমভাবে ট্রান্সফরমেশনটাকে করবে। এখানে আমি তাই করেছি। আমার বেসিক্যালি হচ্ছে 1 মোল যেমন আছে লিখলাম। এবার 1 মোল মানে যেহেতু 6.023 × 10⁻23 সংখ্যক মলিকুল, সেখানে 6.023 × 10⁻23 সংখ্যক মলিকুল ডিভাইডেড বাই মোলটাকে করলাম। তাহলে মোল কেটে চলে গেল, ওভারঅল মলিকুল ইনভার্স যেমন অ্যান্সারটা আমার বেরিয়ে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো কিভাবে ইউনিট ট্রান্সফরমেশনটা করা হয়েছে? আর আরেকটা প্রবলেম দেখো, যেটা সিউ 2007-এ পড়েছিল, বলছে ডিকম্পোজিশন অফ decomposition of N2O at 900 Kelvin as রিয়াকশনটাকে বলে দিয়েছে 2N2O ভেঙে গিয়ে 2NO2 প্লাস O2 তৈরি হচ্ছে, has the rate of reaction 3.7 × 10⁻15 মলিকুল সেন্টিমিটার টু দি পাওয়ার -3 সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এখানে তোমার রেট অফ দ্য রিয়াকশন বলে দিয়েছে, একটা পার্টিকুলার ইউনিট বলে দিয়েছে, বলে ডিটারমাইন ডিজাই বাই ডিটি, ডিজাই ডিটিটা বের করতে বলেছে। ফাইন্ড অলসো দ্য রেট অফ চেঞ্জ ইন কনসেন্ট্রেশন dN2O/dt ইন মোল ডেসিমিটার টু দি পাওয়ার -3 সেকেন্ড ইনভার্স। মানে প্রথম কথা হচ্ছে একটা ইউনিট ট্রান্সফরমেশন তোমাকে করার কথা বলেছে, আর তার সঙ্গে ডিজাই ডিটিটা তোমাকে বের করতে বলেছে। দেখো এবার ভেলোসিটি অফ দ্য রিয়াকশনস কি হয় না, ভেলোসিটি অফ দ্য রিয়াকশনস হচ্ছে তোমার 1/v ডিজাই বাই ডিটি, এইভাবে লিখতে হয়। আচ্ছা, এবারে N2 এর রেসপেক্টে যদি রেট অফ দ্য রিয়াকশন তুমি বলো, এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেহেতু -2, তুমি এটাকে লিখতে পারবে -1/2 dN2O/dt, এবং এইটা তোমার বলে দেওয়া আছে 3.7 × 10⁻15 মলিকুল সেন্টিমিটার টু দি পাওয়ার -3 সেকেন্ড ইনভার্স তোমার বলে দিয়েছে। প্রথমে ডিজাই ডিটিটাকে বের করতে বলেছে, তাহলে ডিজাই ডিটি যখন বের করবে এখানে ভলিউম দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে সামাও ভলিউমটা না কতটা এখানে বলে দেয়নি কোথাও, এবং কোনো রকমভাবে ভলিউমটা বের করার কোনো রাস্তা নেই। ঠিক আছে, সেখানে ফর দ্য টাইম বিং আমি এখানে ধরে নিচ্ছি যে ভলিউমটা হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। ভলিউমটা কিন্তু 1 সেন্টিমিটার কিউব হয়, তাহলে 3.7 ইন্টু ইন্টু তোমার 3.7 ইন্টু 10⁻15 আছে মলিকুল সেন্টিমিটার টু দি পাওয়ার -3 সেকেন্ড ইনভার্স ছিল। এখানে ভলিউমটা তুমি সেন্টিমিটার কিউব 1 সেন্টিমিটার কিউব তুমি করলে, তাহলে ডিজাই টিটিতে হয়ে গেল হচ্ছে মলিকুল সেকেন্ড ইনভার্স ইউনিটে তোমার ডিজাই টিটিটা বেরিয়ে গেল। আচ্ছা, এবারে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ N2O যখন তুমি করবে তখন কি হবে সেটা দেখো, -dN2O/dtটা 2 × ভেলোসিটি অফ দ্য রিয়াকশনস হয়ে যাবে।
2 ইন্টু ভেলোসিটি অফ দ্য রিয়াকশনসে কি ছিল না 3.7 ইন্টু 10⁻15 মলিকুল সেন্টিমিটার টু দি পাওয়ার -3 সেকেন্ড ইনভার। এবারে দেখো নিউমেরিক্যাল ভ্যালুটা যেমন আছে আছে, এবারে আমি কি করছি দেখো, দেখো এইখানে এই 1 মোলে যেহেতু 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক মলিকুল থাকে, তাহলে আমি এই 1 মোল ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23 মলিকুল, এইটা বেসিক্যালি 1, আমি এইটা জাস্ট তোমায় গুণ করে দিচ্ছি। আর তার সঙ্গে কি করছি, এখানে সেন্টিমিটার টু দি পাওয়ার -3 ছিল, এবারে এইখানে অটোমেটিক্যালি করে দিচ্ছে 1 সেন্টিমিটার মানে কত, 10⁻1 ডেসিমিটার, তার পাওয়ার হচ্ছে -3, মানে 1 সেন্টিমিটার মানে 0.1 ডেসিমিটার, তো সেটা আমি বসিয়ে মানে 10⁻1 ডেসিমিটার। হ্যাঁ, মানে এখানে আসলে জায়গা নেই বলে করেছি, মানে বেসিক্যালি হচ্ছে সেন্টিমিটার, সেন্টিমিটার যেমন আছে লিখতাম, তারপরে লিখতে হবে 10⁻1 ডেসিমিটার বাই 1 সেন্টিমিটার, করলে কেটে কুটে গিয়ে 10⁻1 ডেসিমিটার থাকতো, তারপর -3 সেকেন্ড ইনভার্স। তো এবারে দেখো মলিকুল মলিকুল কেটে চলে যাবে, তাহলে এখানে মোল এসে যাবে, আর এখানে ডেসিমিটার টু দি পাওয়ার -3 হয়ে যাবে। তো সেকেন্ড ইনভার্স দেখো তোমার নতুন ইউনিটে তোমার জাস্ট রেট অফ কনজাম্পশন অফ N2 তুমি পেয়ে গেলে। এটা ঠিক আছে। তো দেখো এই যে ইউনিট ট্রান্সফরমেশন গুলো তোমাকে কিন্তু প্রপারলি করতে হবে, মানে এইখানে যে ইউনিট ট্রান্সফরমেশনটা করেছি এটা একটুখানি বলে, এখানে জায়গা নেই বলে হয়তো এইভাবে লিখেছিলাম। এইটা আমি যখন করলাম বেসিক্যালি কি করলাম, তখন সেন্টিমিটার যেমন ছিল রয়ে গেল, এবার 10⁻1 ডেসিমিটার বাই 1 সেন্টিমিটার এইটা লিখলাম, তার পাওয়ার যেমন -3 আছে -3 আছে, কারণ 1 সেন্টিমিটার যেহেতু 10⁻1 ডেসিমিটার, তাহলে এইটা অ্যাকচুয়ালি 1, তাহলে দেখো সেন্টিমিটার সেন্টিমিটার কেটে চলে যাবে, 10⁻1 ডেসিমিটারটা রয়ে যাবে, সেটা এখানে লিখে দিয়েছি, তারপর -3 যেমন আছে রয়ে গেছে এটা। তাহলে ওভারঅল দেখো তুমি উত্তরটা পেয়ে গেলে। বুঝতে পেরেছো? তাহলে এই ইউনিট ট্রান্সফরমেশন গুলো খুব ইজি বলে মনে হয়, তুমি পরীক্ষা করতে গিয়ে তুমি ফ্লাম্বেল করছো, সেটা কিভাবে করছে একটু ভালো করে খেয়াল করে দেখো। আমি এখানেও একটা ইউনিট ট্রান্সফরমেশনের কথা বললাম, এই আগের প্রবলেমটা তো একটা ইউনিট ট্রান্সফরমেশনের কথা বললাম, তাহলে ইউনিট ট্রান্সফরমেশন গুলো তোমাকে কিন্তু প্রপারলি করতে হবে, এবং সেটা মানে ট্রিভিয়াল কোশ্চেন নয়, এগুলো কিন্তু ইউনিভার্সিটি এক্সামে পড়েছে, দেখতে পাচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটি 2007 কিন্তু এই প্রবলেম পড়েছে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তো দেখো তাহলে এই আমরা চ্যাপ্টার 1-এ যে যে কথাগুলো বলার কথা এবং যে টাইপের নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে, চ্যাপ্টার 1 এর নিউমেরিক্যাল প্রবলেম ওই সহজ সহজ কিছু নিউমেরিক্যাল প্রবলেম, মানে পার্টিকুলারলি অর্ডার বের করা, এই টাইপের প্রবলেমই মূলত পড়ে। কারণ বাকি নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু চ্যাপ্টার 1-এ তোমার অনেক কম আছে, চ্যাপ্টার 1-এ তো অনেক কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে হয়। চ্যাপ্টার 1-এ দেখো এই যে কতগুলো কনসেপ্ট তোমাকে ইন্ট্রোডিউস করতে হয়েছে আর কি, ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন, স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন, rate of a reaction, differential rate law, specific rate or rate constant, order, molecularity, এ ধরনের অনেক কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে হয়, এবং সেখান থেকে এরকম ছোট ছোট প্রবলেম পড়ে। আর নিউমেরিক্যাল প্রবলেম পড়লে মূলত এই ধরনের টেবিল দিয়ে নিউমেরিক্যাল প্রবলেমই মূলত পড়ে। এটা অনেকবার পড়েছে, আমি একটা করে দিয়েছি, তুমি দেখবে আমাদের বইয়ে অনেকগুলো এরকম প্রবলেম দেওয়া আছে, যেটা বিভিন্ন সময়ে পড়েছে। আর তার সঙ্গে সঙ্গে এরকম ছোটখাটো দু একটা প্রবলেম আর কি, হ্যাঁ, যেগুলো তোমাকে একটুখানি দেখে শুনে করতে হচ্ছে। ঠিক আছে পুরো ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো। আচ্ছা, আমরা একটা চ্যাপ্টার করে ফেললাম, আর একটা চ্যাপ্টার আমরা জাস্ট করার চেষ্টা করব। তাহলে সেকেন্ড চ্যাপ্টারে মূলত ইন্টিগ্রেটেড রেট ল নিয়ে আলোচনা করা হয়েছে, এবং কোন ইন্টিগ্রেটেড রেট ল নিয়ে, যেগুলো সিম্পল রিয়াকশন তার ইন্টিগ্রেটেড রেট ল। কমপ্লেক্স যে রিয়াকশনসগুলো আছে, ধরো প্যারালাল রিয়াকশন, তারপরে তোমার হচ্ছে কনজিকিউটিভ রিয়াকশন বা রিভার্সেবল রিয়াকশন, এইগুলো নিয়ে কিন্তু কম আলোচনা আছে, মানে এগুলো পরের চ্যাপ্টারে আলোচিত হবে। এখানে কিন্তু মূলত সিম্পল যে রিয়াকশনস গুলো, তাদের জন্য ইন্টিগ্রেটেড রেট ল নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। প্রথমে দেখো রিয়াকশন ইনভলভিং অনলি ওয়ান রিয়াক্ট্যান্ট, একটা মাত্র রিয়াক্ট্যান্ট আছে। তাহলে স্টার্টিংটা এইরকম ভাবে করতে হয় তোমাকে, ইনিশিয়ালি টি ইকুয়াল টু 0-তে রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন A0টা হচ্ছে তোমার A, আর অ্যাট এ টাইম টি রিয়াক্ট্যান্ট এর কনসেন্ট্রেশনটা হচ্ছে A-X। ধরে নাও অর্ডার অফ দ্য রিয়াকশনস হচ্ছে তোমার n, সেখান থেকে ডিফারেন্সিয়াল রেট ল যেটা -dA-x/dt, মানে এখানে দেখো এ স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত, -1, সেখানে আমি লিখেছি মাইনাস, এবারে ডি ডিটি অফ ওই মুহূর্তে যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা আছে A-x, এখানে লিখেছি -d/dt অফ A-x, সেটা হচ্ছে k × A-x, তার পাওয়ার হচ্ছে n। আর এখানে এ যেহেতু তোমার কনস্ট্যান্ট, তাহলে এইটা করলে কত dx/dt হয়ে গেল, dx/dt হচ্ছে k A-x, তার পাওয়ার n হয়ে গেল।
এবার তুমি এই এটাকে বাঁদিকে নিয়ে চলে এসো, dx বাই a মাইনাস এক্স পাওয়ার n ইকুয়াল টু k ইন্টু dt থেকে ইন্টিগ্রেট করো। যখন টাইমটা 0 তখন এক্সটা হচ্ছে 0, যখন টাইমটা t তখন এক্সটা হচ্ছে এক্স। সেখান থেকে তুমি যখন ইন্টিগ্রেশনটাকে করছো তাহলে 1 বাই n মাইনাস 1 ইন্টু 1 বাই a মাইনাস এক্স তার পাওয়ার n মাইনাস 1 মাইনাস, মানে এই ইন্টিগ্রেশনটাকে করে ফেলো, করলে যেটা বেরোচ্ছে 1 বাই n মাইনাস 1 ইন্টু 1 বাই a মাইনাস এক্স পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু k। এই ধরনের ইন্টিগ্রেশন তুমি ইজিলি করতে পারবে। তাহলে এইটা হলো তোমার একটা nth অর্ডার রিঅ্যাকশনের জন্য ইন্টিগ্রেটেড রেট ল। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো এখানে যে n ইকুয়াল টু 1 হলে কিন্তু এই এক্সপ্রেশনটা তুমি করতে পারো না। কারণ n ইকুয়াল টু 1 হলে দেখো এই যে n মাইনাস 1, 1 মাইনাস 1 সেটা 0 হয়ে গেল, আর নিউমারেটরটাও কিন্তু তোমার 0 হয়ে যাচ্ছে। n এর ভ্যালু কিন্তু 1 বসিয়ে দাও, তাহলে কি হয়ে যাচ্ছে, a মাইনাস এক্স তার পাওয়ার 0 মানে 1, আর 1 বাই 1 মানে 1, তাহলে 1 মাইনাস 1 উপরেও 0 নিচেও 0, তাহলে 0 বাই 0 ফর্ম হয়ে যাচ্ছে, এটা ইনডিটারমিনেট ফর্ম। সেখানে n এই এক্সপ্রেশনটা ভ্যালিড হচ্ছে n নট ইকুয়াল টু 1 এর জন্য। n ইকুয়াল টু 1 কেসটা তোমাকে আলাদা করে করতে হবে। তাহলে এইখানে যদি n ইকুয়াল টু তুমি 1 বসিয়ে দাও, তাহলে ইন্টিগ্রাল 0 টু x dx বাই a মাইনাস এক্স ইকুয়াল টু k ইন্টু dt তুমি ইন্টিগ্রেট করে ফেলছো, তাহলে হবে হচ্ছে ln a বাই a মাইনাস এক্স ইকুয়াল টু kt। এটা এইটা হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য তোমার ইন্টিগ্রেটেড রেট ল। তাহলে এটা হচ্ছে জাস্ট যখন সিঙ্গেল রিঅ্যাকশন ইনভলভ আছে n আদার দেন 1, সব ক্ষেত্রে তুমি এই এক্সপ্রেশন থেকে ব্যবহার করতে পারবে। আর যদি তোমার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হয় তা তোমাকে আলাদা করে করতে হবে, সেখানে ln a বাই a মাইনাস এক্স ইকুয়াল টু kt, বা তুমি রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কোনো একটা সার্টেন টাইমে যেটা a মাইনাস এক্স, সেটাকে এইখান থেকে তুমি লিখতে পারো a ই টু দি পাওয়ার মাইনাস kt। তাহলে এইটা বা এইটা যাই বলো, এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে, আর এটা হচ্ছে n আদার দেন 1 যে কোনো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে এটা ভ্যালিড। যেমন ধরো এইখানে যদি n এর ভ্যালু তুমি 0 বসিয়ে দিতে, এখানে যদি n এর ভ্যালু 0 বসিয়ে দিতে, তাহলে তুমি পেতে x ইকুয়াল টু kt, বা রিঅ্যাকট্যান্টের কনস্ট্যান্ট a মাইনাস এক্স হচ্ছে a মাইনাস kt। ঠিক একই রকম ভাবে n এর ভ্যালু তুমি হাফ বসাতে পারো, n এর ভ্যালু 2 বসাতে পারো, n এর ভ্যালু 3 বসাতে পারো। তাহলে বিভিন্ন n গুলোকে বসাবে, তার মতো করে তুমি বিভিন্ন ইন্টিগ্রেটেড রেট লটা পেয়ে যাবে। তাহলে এটা দারুণ ব্যাপার যে প্রথমে nth অর্ডার রিঅ্যাকশনের জন্য পুরোটাকে করে না, করে n এর ভ্যালুগুলোকে বসাতে থাকো। যদি n এর ভ্যালু 1টা বসাতে পারবে না, সেখানে n ইকুয়াল টু 1টা তোমাকে আলাদা করে করতে হবে। যদি 0 বা হাফ অর্ডার বা সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডার ইত্যাদির ক্ষেত্রে যদি ইন্টিগ্রেটেড রেট ল পেতে হয়, তাহলে ব্যাপারটা তুমি খুব ইজিলি করে ফেলতে পারো। আর এবারে হাফ লাইফ টাইম। যে কোনো ইন্টিগ্রেটেড রেট ল পাওয়ার পরেই কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যে হাফ লাইফ টাইম তোমাকে পেতে হবে। আচ্ছা, হাফ লাইফ টাইম হচ্ছে একটা পার্টিকুলার টাইম যে টাইমে রিঅ্যাকট্যান্টের কনস্ট্যান্ট তার ইনিশিয়াল ভ্যালু অর্ধেক হচ্ছে, অর্থাৎ a মাইনাস এক্স হচ্ছে a বাই 2 হচ্ছে। এবারে দেখো এই যে তোমার ইন্টিগ্রেটেড রেট লটা আছে, যেটা n নট ইকুয়াল টু 1 এর জন্য ভ্যালিড, সেখানে তুমি a মাইনাস, যখন t ইকুয়াল টু t হাফ, a মাইনাস এক্স এর জায়গায় a বাই 2 বসিয়ে দাও, বসিয়ে দিয়ে তুমি হাফ লাইফ টাইমের এক্সপ্রেশনটা পেয়ে যাচ্ছ 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 বাই k ইন্টু n মাইনাস 1 ইন্টু 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস 1। এবার এইখানে তুমি n এর ভ্যালু 0, হাফ, 2, 3 ইত্যাদি বসিয়ে বিভিন্ন অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে হাফ লাইফ টাইম পেয়ে যাবে। কিন্তু n ইকুয়াল টু 1টা তোমাকে স্পেশালি অন্যভাবে ভাবতে হবে। n ইকুয়াল টু 1 এর জন্য কিন্তু হাফ লাইফ টাইমটা তোমাকে যে n ইকুয়াল টু 1 এর যে ইন্ডিকেটেড রেট ল আছে এইখানে বসাতে হবে। যখন t ইকুয়াল টু t হাফ, a মাইনাস x টা হচ্ছে তোমার a বাই 2, তার মানে t হাফটা হয়ে গেল ln 2 বাই k, ln 2টা হচ্ছে 0.693, অর্থাৎ 0.693 বাই k। এবং খেয়াল করে দেখো এইখান থেকে যে কোনো একটা nth অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে হাফ লাইফ টাইম ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস 1। সেখানে এটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টর। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে চলে আসো টাইম অফ কমপ্লিশন। টাইম অফ কমপ্লিশন মানে একটা পার্টিকুলার টাইম যে টাইমে রিঅ্যাক্টরের কনসেন্ট্রেশন পুরো ভ্যানিশ করে যাবে। ঠিক আছে, এই যে যখন টি ইকুয়াল টু টি কমপ্লিশন, তখন রিঅ্যাক্টরের কনসেন্ট্রেশন a মাইনাস এক্স হচ্ছে 0 হয়ে যাবে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে একটা রিঅ্যাকশনের অর্ডার যদি 1 থেকে কম হয় তখনই সেই রিঅ্যাকশন ফাইনাইট টাইমে কমপ্লিট হয়। একটা রিঅ্যাকশনের অর্ডার যদি 1 থেকে কম হয় তখনই সে কেবলমাত্র ফাইনাইট টাইমে কমপ্লিট হয়, এটা মাথায় রাখবে। এবং n যখন লেস দ্যান 1, তখন টাইম অফ কমপ্লিশনটা হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার 1 মাইনাস n বাই k ইন্টু 1 মাইনাস n। এবার n এর ভ্যালু 0 বা n এর ভ্যালু হাফ যদি হয়, তাহলে সেইখান থেকে তুমি জাস্ট টাইম অফ কমপ্লিশনটাকে বের করে ফেলতে পারো। তাহলে জিরো অর্ডার রিঅ্যাকশন বা হাফ অর্ডার রিঅ্যাকশন যেখানে nটা লেস দ্যান 1 সেটাই তোমার ফাইনাইট টাইমে কমপ্লিট হবে, কিন্তু রিঅ্যাকশনের অর্ডার যদি 1 থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু সে কখনোই ফাইনাইট টাইমে কমপ্লিট হবে না। এইটা এখানে লিখে নিই যে যদি এমন হয় যে ইফ
যেমন হয় ইফ nটা greater equal to 1 then reaction cannot be completed in a finite time. Reaction cannot be completed in a finite time. তো একমাত্র রিয়াকশনের অর্ডার যেটা একের থেকে কম সেটাই ফাইনাইট টাইমে কমপ্লিট হয়। জিরো অর্ডার রিয়াকশন, হাফ অর্ডার রিয়াকশন ফাইনাইট টাইমে কমপ্লিট হবে, কিন্তু তোমার ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডার রিয়াকশন কিন্তু ফাইনাইট টাইমে কমপ্লিট হবে না। এটা তাহলে দেখো যে কথাগুলো বলা হলো এখানে কিন্তু সবকিছু তোমার সামারাইজ করে দেওয়া হয়েছে, যে একটা সিঙ্গেল রিয়াকশন যখন ইনভলভ থাকছে তার যে কোনো অর্ডার রিয়াকশনের জন্য ইন্ডিকেটর রেট ল বের করতে পারছো, যে কোনো অর্ডার রিয়াকশনের জন্য তুমি হাফ লাইফ টাইম বের করে ফেলতে পারছো, আর রিয়াকশনের অর্ডার যখন একের থেকে কম হচ্ছে তার তুমি টাইম অফ কমপ্লিশন বের করে ফেলতে পারছো। জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে স্পেশাল ব্যাপার, সেটা হচ্ছে টাইম অফ কমপ্লিশন হচ্ছে এ বাই কে, আর হাফ লাইফ টাইম হচ্ছে এ বাই টু কে, সেখানে টাইম অফ কমপ্লিশন হচ্ছে 2 ইন্টু হাফ লাইফ টাইম হয়, এটা স্পেশাল কেস। আর কখনো ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডার রিয়াকশন এগুলো কিন্তু ফাইনাইট টাইমে কমপ্লিট হবে না, এটা মাথায়। আচ্ছা, এবারে ওখানে যেমন একটা রিয়াকশন ইনভলভ ছিল, যদি একাধিক রিয়াকশন ইনভলভ থাকে, ধরে নাও যে এ প্লাস বি থেকে প্রোডাক্ট হচ্ছে, তো দুটো রিয়াকশন থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, যখন টাইম টি ইকুয়াল টু 0, তখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ হচ্ছে স্মল এ, বি হচ্ছে স্মল বি, আর যখন টাইম টি হচ্ছে সেটা এ মাইনাস এক্স হচ্ছে, বি মাইনাস এক্স হচ্ছে। আমি এখানে ধরে নিচ্ছি যে এ এবং বি দুজনের রেসপেক্টিভ অর্ডারটা হচ্ছে 1 1, যাতে করে ওভারঅল অর্ডারটা 2 হয়, এবং এ এবং বি এর দুজনই স্টোইচিওমেট্রিক কোফিশিয়েন্ট আমি ইকুয়াল ধরে নিচ্ছি। সেই জন্য এ যদি এক্স ডিসঅ্যাপিয়ার করে কোনো একটা টাইমে, এ জানে এক্স ডিসঅ্যাপিয়ার করে। ডিফারেন্সিয়াল ডেল লটা কি হবে? কে ইন্টু এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স। আর এবারে তুমি যখন এর ইন্টিগ্রেশনটাকে করতে চাইবে, দেখো ডিএক্স বাই এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স লিখলাম, এবার আমি উপরে এ মাইনাস এক্স মাইনাস বি মাইনাস এক্স দিলাম, তা দেখো এক্স এস কে থেকে উপরে অ্যাকচুয়ালি একটা এ মাইনাস বি দেওয়া হলো, সেখানে নিচে একটা এ মাইনাস বি তোমায় দিয়ে দিয়েছে। এবারে তুমি এইটা বাই এটা করলে এ মাইনাস এক্সটা কেটে গেছে, এইটা বাই এটা করলে বি মাইনাস এক্সটা কেটে গেছে, তখন তুমি এখন সিম্পল হয়েছে লিখে ফেলতে পারছো। তাহলে 1 বাই এ মাইনাস বি, এইটা ইন্টিগ্রেট করলে একদম ফার্স্ট অর্ডার কাইনেটিক্সের মতো এল এন বি বাই বি মাইনাস এক্স হলো, মাইনাস এটা এল এন এ বাই এ মাইনাস এক্স হলো ইকুয়াল টু কেটি। এটাকে তুমি লিখলে যেহেতু এল এন এক্স মাইনাস এল এন ওয়াই হচ্ছে এল এন এক্স বাই ওয়াই, সেটাকে তুমি এখানে কাজে লাগালে, তাহলে 1 বাই এ মাইনাস বি ইকুয়াল টু এল এন বি ইন্টু এ মাইনাস এক্স ডিভাইডেড বাই এ ইন্টু বি মাইনাস এক্স ইকুয়াল টু কেটি। এই যে ইন্টিগ্রেটেড রেট লটা পেলে, এইটা কার জন্য না, দুটো একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন যেখানে দুটো রিয়াক্টর ইনভলভ আছে এ আর বি, দুজনের রেসপেক্টে আলাদা আলাদা করে যখন ফার্স্ট অর্ডার। আর এই যে এক্সপ্রেশনটা সত্যি যখন এ নট ইকুয়াল টু বি, কারণ এ ইকুয়াল টু বি হয়ে গেলে কি প্রবলেম হচ্ছে, দেখো এ ইকুয়াল টু বি হয়ে গেলে এই এ মাইনাস বিটা 0 হচ্ছে, আর এখানে এ ইকুয়াল টু বি হয়ে গেলে এল এন 1 হয়ে যাচ্ছে, সেটা আবার 0, তাহলে 0/0 ফর্ম হয়ে যাচ্ছে, যেখানে এই ইকুয়েশনটা ভ্যালিড অনলি হোয়েন এ নট ইকুয়াল টু বি। ঠিক আছে, আর এ ইকুয়াল টু যদি বি হয় কোনো ব্যাপার না, এ ইকুয়াল টু বি হলে তুমি এখানেই দেখো এ ইকুয়াল টু বি হলে কি হবে, তখন কে ইন্টু এ মাইনাস এক্স তার স্কোয়ার হয়ে যাবে, একদম নর্মাল সেকেন্ড অর্ডার রিয়াকশনের মতো। তার জন্য ইন্ডিকেটেড রেট লটা হয়েছে 1 বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু 1 বাই এ প্লাস কেটি, বা এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্স ইকুয়াল টু কেটি। তাহলে সিঙ্গেল রিয়াকশন ইনভলভ, আর এখানে দুটো আলাদা রিয়াকশন ইনভলভ, তাদের ইনিশিয়াল কনসেন্ট্রেশন একই হলো আর আলাদা হলো, তার জন্য কি ধরনের ইন্ডিকেটেড রেট লগুলো হচ্ছে আমি দেখে নিলাম। আচ্ছা, এইখান থেকে আরেকটা কনসেপ্ট তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন। ধরো কোন একটা রিয়াকশন ঘটছে যেখানে অনেকগুলো রিয়াকশন ইনভলভ আছে, প্রত্যেকের একটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন আছে, স্মল এ স্মল বি স্মল সি, অ্যাট এ টাইম এদের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট যদি একই হয়, তাহলে এটা এ মাইনাস এক্স, এটা বি মাইনাস এক্স, এটা সি মাইনাস এক্স ইত্যাদি হলো। এ বি সি তাদের রেসপেক্টে অর্ডার গুলো যথাক্রমে ধরো n1 n2 n3 ইত্যাদি ইত্যাদি, তুমি ডিফারেন্সিয়াল রেটটা এইরকম ভাবে তখন লিখতে পারবে, কে ইন্টু এ মাইনাস এক্স তার পাওয়ার n1, বি মাইনাস এক্স তার পাওয়ার n2, সি মাইনাস এক্স তার পাওয়ার n3। এবারে হচ্ছে যদি এমন হতো যে একটা রিয়াক্টর বাদ দিয়ে বাকিগুলোকে তুমি হিউজ এক্সেস নিয়েছো, তাহলে এখানে যে তিনটে রিয়াক্টরটা আছে এবিসি, তাদের মধ্যে একজনকে বাদ দিয়ে বাকিদেরকে তুমি হিউজ এক্সেস নিয়েছো। ধরো আমি বললাম যে কনসেন্ট্রেশন অফ অল রিয়াক্টর এক্সেপ্ট ওয়ান, সে এ ইজ হিউজ, মানে বিসি তাদের ইনিশিয়াল কনসেন্ট্রেশন হলো হিউজ, তাহলে বিসি এরা হচ্ছে মাঝ গ্রেটার দেন স্মল এ, তাহলে বিসি যদি মাঝ গ্রেটার দেন স্মল এ হয়, অটোমেটিক্যালি বিসি মাঝ গ্রেটার দেন এক্স হবে, কারণ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এ, কারণ এক্সটা হচ্ছে কতটা ডিসঅ্যাপিয়ার করলো, যেটা সবচেয়ে কম পরিমাণ আছে সেটা পুরোটা শেষ হয়ে গেলে তো রিয়াকশন এমনি বন্ধ হয়ে যাবে, কিন্তু এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু এ,
তাহলে আমি কিন্তু বলছি যে বি সি এদের কনসেন্ট্রেশন করে মাঝ গ্রেটার দেন এ, তাহলে বি সি এদের কনসেন্ট্রেশন করে মাঝ গ্রেটার দেন এক্স হয়ে যাবে। তাহলে এই এক্সপ্রেশনে বি মাইনাস এক্সটাকে তুমি বি লিখবে, সি মাইনাস এক্সটাকে তুমি সি লিখবে। যদি তুমি লেখো তাহলে দেখো রেড লটা কেমন দাঁড়িয়েছে, কে ইন্টু এ মাইনাস এক্স তার পাওয়ার এন ওয়ান, বি টু দি পাওয়ার এন টু, সি টু দি পাওয়ার এন থ্রি ইত্যাদি ইত্যাদি। এইগুলোকে কে এর মধ্যে ঢুকে একটা এফেক্টিভ রেট কনস্ট্যান্ট করে দাও, তা দিয়ে এটা তো কনস্ট্যান্ট রয়ে যাচ্ছে এরা, তা ডিএক্স ডিটি হয়ে গেল কে এফেক্টিভ টু এ মাইনাস এক্স তার পাওয়ার হচ্ছে এন ওয়ান, যেখানে কে এফেক্টিভটা হচ্ছে এইটা। তার মানে কি হলো দেখো, যদিও তোমার তিনটে রিয়াক্ট্যান্ট ইনভলভ ছিল এখানে, কিন্তু একজনের কনসেন্ট্রেশন কম রেখে বাকিদেরকে যখনই তুমি হিউজ এক্সেস নিয়ে নিলে, তুমি কি দেখছো যে অ্যাজ মনে হচ্ছে যে মানে রেট অফ দ্য রিয়াকশনসটা মূলত নির্ভর করছে যার পরিমাণটা কম তার উপরে। তাহলে এইটাকে বলা হচ্ছে কনসেপ্ট অফ সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন, যে অ্যাজিভ যেন অনেকগুলো মলিকুলার স্পিসিসের বদলে একটা মলিকুলার স্পিসিস ইনভলভ আছে, কিন্তু সত্যি সত্যি তার তো নয়, অ্যাকচুয়ালি ছিল কিন্তু অনেক তোমার ওরকম স্পিসিস, কিন্তু এখানে তুমি জাস্ট মানে দেখতে পাচ্ছ এফেক্টিভলি ডিফারেন্সিয়াল রেটতে একটা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটাই কিন্তু এক্সপ্লিসিটলি এখানে প্রেজেন্ট আছে। তো এই কনসেপ্টটাকে বলা হচ্ছে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন। ঠিক আছে, তো দেখো তাহলে আমি কি করলাম যে একটা রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে তার বিভিন্ন অর্ডারগুলো কনসিডার করলাম, এবার দুটো রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হলে দুটো রিয়াক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন সেম বা আলাদা, তার জন্য ইন্ডিকেটেড রেড ল করলাম, সেখান থেকে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশনের কনসেপ্ট আমি জাস্ট বললাম। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমার একটা থার্ড অর্ডার রিয়াকশন সিঙ্গেল রিয়াকশন থেকে প্রোডাক্ট হতে পারে, যেখানে এর রেসপেক্টে থার্ড অর্ডার, বা এ প্লাস বি থেকে প্রোডাক্ট হতে পারে একজনের রেসপেক্টে সেকেন্ড অর্ডার, একজনের রেসপেক্টে ফার্স্ট অর্ডার, কাছে ওভারঅল অর্ডারটা হচ্ছে 3 হয়। আর একটা তিনটে রিয়াকশন থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি অর্ডারগুলো হচ্ছে 1 1 1, ওভারঅল অর্ডারটা হচ্ছে তোমার 3 হচ্ছে আর কি। তাহলে এই এই কেসগুলো একটুখানি বাড়িতে কষে নেবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি জিনিসটাকে সামারাইজ করা। ও আরেকটা হচ্ছে অ্যাভারেজ লাইফ টাইম একটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হয়। ফার্স্ট অর্ডার রিয়াকশন তো হাফ লাইফ টাইম আছে, আর রিয়াকশনটা তো পুরো কমপ্লিট হবে না একটা ফাইনাইট টাইমে, তো একটা অ্যাভারেজ লাইফ টাইম বের করতে পারা যায়। রেডিও অ্যাক্টিভ ডিকে যেমন একটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ওবে করে, তার অ্যাভারেজ লাইফ টাইম হচ্ছে 1/k হয়। এবার অ্যাভারেজ লাইফ টাইম এবং হাফ লাইফ টাইমের সম্পর্ক তুমি বুঝতে পারছো, হাফ লাইফ টাইমটা 0.693 ইন্টু টি অ্যাভারেজ, অর্থাৎ অ্যাভারেজ লাইফ টাইমটা কিন্তু হাফ লাইফ টাইমের থেকে অ্যাকচুয়ালি তোমার বেশি। ঠিক আছে, তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এই চ্যাপ্টার 2-তে যে টপিকগুলো ছিল সেই টপিকগুলোকে আমি সামারাইজ করে ফেললাম। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার 2-তে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো আমি কুইকলি সামারাইজ করে ফেললাম এইরকম ভাবে। এবারে হচ্ছে এই চ্যাপ্টার 2-তে কিন্তু প্রচুর নিউমেরিক্যাল প্রবলেমস আছে, অনেক বেশি নিউমেরিক্যাল প্রবলেম আছে। চ্যাপ্টার 1-এ নিউমেরিক্যাল প্রবলেম কম্পারেটিভলি অনেক কম, কিন্তু চ্যাপ্টার 2-তে না অনেক বেশি নিউমেরিক্যাল প্রবলেম আছে। এবার সেরকম কিছু নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। তা দেখো, তাহলে যতটুকু জিনিস আমি সামারাইজ করলাম এগুলো খুব সহজ ব্যাপার, এটা 11-12-এও পড়ানো হয়, তোমরা দেখে নিয়েছো। এবার আমি কতগুলো নিউমেরিক্যাল প্রবলেম জাস্ট বলছি। দেখো, বলছে এ রিয়াকশন এ থেকে প্রোডাক্ট হচ্ছে গিভস এ লিনিয়ার প্লট অফ 1/a ভার্সেস টি of intercept 100 liter mole inverse and slope 3 into 10 to the power minus 2 liter mole to the power minus 1 second inverse. What is the order of the reaction? Calculate T half for the reaction. এটা ক্যালকাটা ইউনিভার্সিটি 2008-এ পড়েছে। দেখো, আমরা যখন তোমার একটা করি, মানে একটা এনএ অর্ডার রিয়াকশন কনসিডার করি, তাহলে এনএ অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে তুমি সবসময় এইরকম ভাবে ইন্টিগ্রেটেড রেলটাকে লিখতে পারো। মানে দেখো, এই যে এনএ অর্ডার রিয়াকশনটাকে আমি এ মাইনাস এক্স দিয়ে লিখে রেখেছিলাম, যখন এনএ অর্ডার রিয়াকশনের জন্য এই যে ইন্টিগ্রেটেড রেল লটা তুমি লিখছো, এই এ মাইনাস এক্সটা কি, ওই মুহূর্তে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন। এটা কি, এটা হচ্ছে একটা তোমার শুরুতে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন। তাহলে তুমি লিখতে পারো 1/, এই যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার n - 1 কে যদি বাঁ দিকে রাখো, বাকিগুলো ডান দিকে নিয়ে গেলে কি হবে, হবে হচ্ছে 1/a টু দি পাওয়ার n - 1 প্লাস n - 1 k ইন্টু টি। আমি সেই রকম করে এটাকে লিখেছি, এটাকে লিখলাম 1/a টু দি পাওয়ার n - 1 equal to 1/a0 to the power n - 1 plus n - 1 k into t. তাহলে এবারে 1/a to the power n - 1 ভার্সেস t প্লট করলে একটা স্ট্রেট লাইন দেবে, তার একটা ইন্টারসেপ্ট হবে, তার একটা স্লোপ থাকবে। এবার এখানে কি বলছে, 1/a কে প্লট করলেই তুমি একটা স্ট্রেট লাইন পাচ্ছ। তার মানে পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে যে এই যে 1/a ভার্সেস t প্লট গিভস এ স্ট্রেট লাইন, দেন ক্লিয়ারলি কি হতে হবে না, স্ট্রেট লাইন যদি হয় তাহলে তোমাকে n - 1টা এইটা কিন্তু তোমার জাস্ট 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ n = তোমার 2 হয়ে যাচ্ছে।
মানে আমার এখানে কি বলছে, আমার তো এখানে দেখো 1/a⁴n-1 ভার্সেস টি প্লট করলে একটা স্ট্রেট লাইন দেয়। এবার এখানে বলা আছে 1/a, অর্থাৎ এর পাওয়ার হচ্ছে 1 আর এখানে এর পাওয়ার হচ্ছে n-1, তাহলে n-1টা তোমার 1 এর সঙ্গে সমান হলো, অর্থাৎ n=2 হলো, অর্থাৎ এটা একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন হলো। তাহলে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি 1/a ভার্সেস টি তুমি প্লট করো, তার ইন্টারসেপ্ট 1/a0 হয়ে যাচ্ছে, স্লোপটা তোমার k হয়ে যাচ্ছে। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যখন n এর ভ্যালু তুমি 2 বসিয়ে দিচ্ছ, 1/a = 1/a0 প্লাস kt, তাহলে ইন্টারসেপ্ট হচ্ছে 1/a0 আর স্লোপটা হচ্ছে সিম্পলি k। তাহলে ইন্টারসেপ্ট যদি 1/a0 হয়, সেটা 1/a0 এর ভ্যালু তোমার বলে দিয়েছে 100 লিটার মোল ইনভার্স। সেখান থেকে a0টা পেয়ে গেলে 0.01 মোল পার লিটার, মানে এর রেসিপ্রোকালটা। আচ্ছা, স্লোপটা বলে দিয়েছে রেট কনস্ট্যান্ট, তার ভ্যালু তুমি পেয়ে গেছো। তাহলে এবারে হাফ লাইফ টাইম কি হবে, টিএফ হচ্ছে 1/a × k। এবারে এটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, যেটা 0.01 মোল পার লিটার, আর রেট কনস্ট্যান্ট কেটা হচ্ছে 3 × 10⁻² লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। দেখো তুমি যখন হাফ লাইফ টাইমটা ক্যালকুলেট করলে, সরি সেকেন্ড ইনভার্স নয়, এটা সেকেন্ড হবে গো, এটা একটু ভুল হয়েছে লেখাটা। এটা কিন্তু সেকেন্ড ইনভার্স নয়, মানে সেকেন্ড মাইনাস সেকেন্ড ইনভার্স নিচে ছিল, একটা মোল ইনভার্স কেটে গেছে, লিটার ইনভার্স লিটার কেটে গেছে, সেকেন্ড ইনভার্সটা নিচে ছিল, তাই সেকেন্ডটা তোমার উপরে চলে যাবে। তাহলে হচ্ছে এটা 3.33 × 10⁻³ সেকেন্ড, নট সেকেন্ড ইনভার্স, হ্যাঁ, এটা সেকেন্ড। এটা মাথায় রাখ, তোমার কেটে ঠিক করে দিই। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এই যে প্রবলেমটা, এই যে ক্যালকুলেট দ্য টি হাফ ফর দ্য রিঅ্যাকশন, সেটা আমি কেমন করে করলাম, এটা পরিষ্কার? কারো অসুবিধা আছে? স্যার এর মানে 1 হলো এই তো এখানে দেখো না, এইখানে তুমি দেখতে পাচ্ছ কি নর্মালি nth অর্ডার রিঅ্যাকশনের জন্য 1/a⁴n-1, তুমি দেখো এইখানে যদি প্লটটাকে করতে, মানে একটা নর্মাল nth অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, যে যদি তুমি এদিকে টি প্লট করছো আর এদিকে যদি 1/a এর কনসেন্ট্রেশন তার পাওয়ার n-1 ভার্সেস টি প্লট করো, তাহলে একটা স্ট্রেট লাইন দেয় যার ইন্টারসেপ্টটা হচ্ছে 1/a0 তার পাওয়ার n-1 আর স্লোপটা হয় কত, n-1 × k, এই তো। আর এখানে বলে দিয়েছে কি 1/a ভার্সেস টি প্লট, আর এখানে কত 1/a⁴n-1 ভার্সেস টি প্লট, তাহলে 1/a ভার্সেস টি প্লট স্ট্রেট লাইন দিচ্ছে। আর এখানে nth অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে পাচ্ছ 1/a⁴n-1 ভার্সেস টি প্লট তোমার স্ট্রেট লাইন দিচ্ছে। তাহলে এই যে তোমার ওয়াই অ্যাক্সিসে যাকে তুমি লিখছো, এটা 1/a⁴n-1 এর বদলে তোমাকে লিখতে হবে কত, 1/a। তাহলে 1/a⁴n-1টাকে যদি 1/a লিখতে হয়, তাহলে n-1 কে কত লিখতে হবে, 1 লিখতে হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। সেটাই লেখা হয়েছে, এই যে n-1টাকে 1 লিখতে হবে। বুঝতে পেরেছো? স্যার ইউনিটটা থেকেও তো ক্যালকুলেট করা যেতে পারে স্লোপের। না ইউনিটটা কিসের ইউনিট তুমি ক্যালকুলেট করবে, তুমি তো মানে ইউনিট যে ক্যালকুলেট করবে বলছো, হ্যাঁ, এখানে যে ইউনিট ক্যালকুলেট করবে, স্লোপটা কি হবে, স্লোপে তো সবসময় কে, সে যে অর্ডার রিঅ্যাকশনই হোক, তোমার তো সবসময় তো স্লোপটা হচ্ছে কে, কেটা তো সবসময় একই হবে, তাই না? বুঝতে পেরেছো? স্লোপটা দেখো না, যদি n-1 × kটা স্লোপ হয় বা শুধু কেটা স্লোপ হয়, তাতে কি স্লোপের ইউনিট কিছু পাল্টাবে? পাল্টাবে না, না। বড় ইন্টারসেপ্টের ইউনিটটা বলতে পারো তুমি, সেখানে তো আমি সব ঝামেলার মধ্যে যাচ্ছিই না। তো তোমার দেখতে পাচ্ছ নর্মালি nth অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে 1/a⁴n-1 ভার্সেস টি প্লট করলে ওটাকে স্ট্রেট লাইন দেওয়ার কথা, তো তার বদলে এখানে 1/a ভার্সেস টি প্লট করলেই তোমার স্ট্রেট লাইন দিচ্ছে। তার মানে পরিষ্কার হচ্ছে n-1টা এখানে 1 এর সঙ্গে সমান, তাহলে n-1 যদি 1 এর সঙ্গে সমান হয়, তাহলে n = 2। ঠিক আছে, বুঝেছো? আচ্ছা, নেক্সট চলে এসো, বলছে ফাইন্ড দ্য time required for the decomposition of n-1/nth fraction of the initial amount A undergoing a first order reaction 2A থেকে product।
দেখো তাহলে এই যে পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে 2a থেকে যখন প্রোডাক্ট হচ্ছে, ধরে নাও t ইকুয়াল টু 0 তে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন স্মল a ছিল, অ্যাট এ টাইম t রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন a মাইনাস x হয়েছে। রেট অফ দ্য রিয়াকশন কি হবে? রেট অফ দ্য রিয়াকশন যেরকম ভাবে লেখে, রেট অফ দ্য রিয়াকশন বা ভেলোসিটি অফ দ্য রিয়াকশন v ইকুয়াল টু মাইনাস, এখানে এ স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেহেতু তোমার 2 মাইনাস 1/2 ডি এ মাইনাস এক্স বাই ডিটি, সেটা হয়ে যাবে কত, কে এ মাইনাস এক্স তার পাওয়ার 1, কারণ এটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স হবে করে বলে দিয়েছে। তা হাফ ইন্টু ডিএক্স ডিটি ইকুয়াল টু হয়ে গেলে কে এ মাইনাস এক্স, দুইটা ডান দিকে পাঠিয়ে দিলে এ মাইনাস এক্সটা বাঁ দিকে নিয়ে চলে গেলে তার মানে কি হতো, এলএন এ বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু 2 কেটি, এইটা এলএন এ বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু 2 কেটি। আর এবারে কি বলেছে, এবারে যেটা বলেছে যে আমার একটা পার্টিকুলার টাইম তোমাকে বের করতে হবে, যে টাইমে তোমার রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন তার ইনিশিয়াল ভ্যালু n মাইনাস 1 বাই n এর টাইমস হয়েছে, অর্থাৎ a মাইনাস এক্সটা হয়ে যাবে n মাইনাস 1 বাই n ইন্টু a। তাহলে দেখো এখানে কি হচ্ছে, টিটা হলো 1 বাই 2 কে ln a বাই a মাইনাস, ওইখানে কি বলেছে, দ্য ফাইন্ড দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য ডিকম্পোজিশন অফ n মাইনাস 1 বাই n এর ফ্র্যাকশন অফ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট a। মানে ডিকম্পোজিশন যেটা হয়েছে, মানে এখানে গিভেন যেটা, গিভেন যতটা ডিকম্পোজ করেছে, কতটা এক্স অ্যামাউন্ট ডিকম্পোজ করেছে, সেই এক্স অ্যামাউন্টটা কত বলে দিয়েছে, n মাইনাস 1 বাই n ইন্টু a, এটা তোমার গিভেন। দেখো টাইম রিকোয়ার্ড ফর দ্য ডিকম্পোজিশন অফ n মাইনাস 1 বাই n এর ফ্র্যাকশন অফ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট a। ইনিশিয়াল অ্যামাউন্ট যদি a হয়, এক্সটা হচ্ছে n মাইনাস 1 বাই n ইন্টু a। এই যে ইন্টিগ্রেটেড রেড লটা হলো, সেইখানে তুমি কি করলে না, এক্স এর জায়গায় n মাইনাস 1 বাই n ইন্টু এটা তুমি বসিয়ে দিলে, বসিয়ে দিলে দেখো যেটা দাঁড়াচ্ছে, এটা টি ইকুয়াল টু 1 বাই 2 কে ln n তোমার অ্যান্সার বেরোচ্ছে। এই সিম্পলিফিকেশনটাকে করলে এ তোমার কেটে চলে গেল, এ কেটে চলে গিয়ে যে n n কেটে চলে যাচ্ছে, n ln n হয়ে যাচ্ছে, তাহলে টি হয়ে গেল 1 বাই 2 কে ln n। বুঝতে পারলে? হচ্ছে? আচ্ছা নেক্সট দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি 2014 পড়েছে, বলছে এ গ্যাস ডিকম্পোজেস অ্যাকর্ডিং টু সেকেন্ড অর্ডার কাইনেটিক্স। সেকেন্ড অর্ডার কাইনেটিক্স বলে দিচ্ছে, when the initial pressure of the gas is 500 torr, 40% decomposition occurs at 30 মিনিট। তাহলে যখন ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা 500 টর বলে দিয়েছে, মানে কনসেন্ট্রেশন প্রেসার তারা প্রপোর্শনাল, ইনিশিয়াল প্রেসারটা 500 টর যখন বলে দিয়েছে, তখন 40% ডিকম্পোজিশনটা হচ্ছে 30 মিনিটে। ফাইন্ড আউট দ্য টাইম রিকোয়ার্ড ফর 75% ডিকম্পোজিশন অফ দ্য গ্যাস অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য রেট কনস্ট্যান্ট। দেখো এক্ষেত্রে সেকেন্ড অর্ডার রিয়াকশন এখানে ইন্টিগ্রেটেড রেট ল এক্স বাই এ মাইনাস এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্স ইকুয়াল টু কেটি, এইটা। আচ্ছা এবারে কি বলে দিই, তার রেট কনস্ট্যান্ট আমি বের করে ফেলবো। রেট কনস্ট্যান্ট হচ্ছে 1 বাই টি এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্স, টিটা হচ্ছে 30 মিনিট। এবারে কি বলে যে 40% ডিকম্পোজ করে যাচ্ছে, তাহলে এক্সটা হচ্ছে 0.4 ইন্টু 500, 40% মানে কত, 40 বাই 100, তো 0.4 ইন্টু 500, এর জায়গায় 500 বসালে, এখানে এর জায়গায় আবার 500 বসালে, আবার এক্স এর জায়গায় 0.4 ইন্টু 500 বসালে, তাহলে করে এখানে কে এর ভ্যালুটা তুমি ক্যালকুলেট করে নেবে। ক্যালকুলেট করে নিলে বেরোচ্ছে যে 4.44 ইন্টু 10⁻⁵ টর ইনভার্স মিনিট ইনভার্স, এটা তোমার বেরোলো। মানে নিচে দুটো টর আছে, উপরে একটা টর কেটে যাবে, আর নিচে একটা মিনিট আছে, তাহলে টর ইনভার্স মিনিট ইনভার্স হলো। আচ্ছা এবার 70% ডিকম্পোজ হতে গেলে কি হতে হবে, যে টাইমটা লাগবে, মানে এক্স এর জায়গায় তোমার 0.75 ইন্টু 500 তোমাকে বসাতে হবে। তাহলে এখন রেট কনস্ট্যান্টের ভ্যালুটা তুমি পেয়ে গেছো, এক্স এর জায়গায় 0.75 ইন্টু 500 টর তুমি বসাও, এর জায়গায় নর্মাল 500 টর তুমি বসাও, বসিয়ে দাও, বসিয়ে দিয়ে টিটা বেরিয়েছে 135.135 মিনিট, তোমার উত্তর বেরিয়ে। তাহলে তোমাকে যেটা হচ্ছে, যে ডেটাগুলো বলে দেওয়া আছে সেই ডেটা থেকে প্রথমে রেট কনস্ট্যান্টের ভ্যালুটাকে বের করলে, তারপর সেই রেট কনস্ট্যান্টের ভ্যালুটাকে বসিয়ে দিয়ে তোমার যদি 75% ডিকম্পোজিশনে তার করসপন্ডিং টাইম তুমি বের করে দিচ্ছ। আর সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, তাহলে বোঝা গেল? হয়েছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারে আরো অনেক নিউমেরিক্যাল প্রবলেম আছে। আজকে এই টাইমের কনস্ট্যান্টের জন্য আমরা এই পর্যন্তই আজকে বলছি। ওই অ্যারাউন্ড ঘন্টাখানেকের মতো ক্লাস নেবো বলেছিলাম, ঘন্টাখানেক আমাদের মোটামুটিভাবে হয়ে গেছে। আচ্ছা নেক্সট যেটা আমরা করবো, যে এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ রিয়াকশন, পরের দিন আমাদের এইটা নিয়ে আলোচনা হবে, যেটা বেসিক্যালি তোমার চ্যাপ্টার 3। তাহলে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 আমি সামারাইজ করে দিলাম।
এবার তোমাদের যেটা কাজ, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এই দুটো বই থেকে লাইন ধরে ধরে পড়ে আরো যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেমগুলো, সব নিউমেরিক্যাল প্রবলেম তো আর করানো যাবে না, আমি বেশ কিছু করলাম। তাহলে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর আরো যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেমস আছে সেই নিউমেরিক্যাল প্রবলেমসগুলো তুমি কিন্তু বাড়িতে ভালো করে দেখবে। তো আমরা এখানে আজকে শেষ করে দিচ্ছি। এন্ড অফ লেকচার 1 এটা, ঠিক আছে? তাহলে আমরা কারো যদি দরকার লাগে বলবে, যেগুলো এই যে দুটো চ্যাপ্টার যখন পড়ানো হয়েছিল, যখন ডিটেলে পড়ানো হয়েছে যেটা, সেই ডিটেলের ভিডিওটা আমি দিয়ে দেবো, আর আজকে যেটা পড়ালাম তার পিডিএফ ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো আর কি, ঠিক আছে? তাহলে দেখো, মানে এই রকম করে, মানে যাদের, আমি অবশ্যই বলছি এগুলো কিন্তু যে প্রথমবার শুনছো তার পক্ষে মনে হবে একটু কুইকলি হয়ে যাচ্ছে, কিন্তু আমি প্রথমবার যারা শুনছে তাদের জন্য তো বলছি না, কারণ আমি বিএসসির জন্য একবার অফলাইনে ব্যাপারটাকে পড়িয়েছি, সেটাকে সামারাইজ করে দিয়ে মূলত প্রবলেমসের দিকে যাচ্ছে। আবার উল্টো দিকে তোমার ধরো যাদের যারা এমএসসি পড়ছে তাদের কি হচ্ছে, কেমিক্যাল কাইনেটিক্স সিলেবাসে একটুখানি অ্যাডভান্স লেভেল থেকে শুরু হয়, শুরুর দিকে কেমিক্যাল কাইনেটিক্স তোমরা বিএসসিতে কভার করে এসেছো, তোমাদের জন্য বলছি। তাহলে এই জন্য তাড়াতাড়ি করে খুব কুইকলি একটা সার্টেন লেভেল পর্যন্ত 5টা ক্লাস নিয়ে মোটামুটি ভাবে ধরো মানে যেটা একটা সার্টেন লেভেল পর্যন্ত আমরা চলে যাব আর কি, চলে গিয়ে তারপর সেখান থেকে আরো যে সমস্ত ডিটেল কথাবার্তাগুলো বলা হয় সেগুলো আমরা বলবো, ঠিক আছে? দেখো, কারো কাছে কিছু অসুবিধা হয় বলো।